মানুষের জীবন কি সত্যিই পরিবর্তন করতে পারে? সেই ভাগ্যের উপর কলম চালানোর ক্ষমতা আমাদের কারোর নেই। স্বয়ং ঈশ্বরেরও নেই। ১ম এ আমার কি দেখা উচিত? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত বা বাস্তুতে যাওয়া উচিত? কারোর বাড়িতে ঢুকেই একটা এনার্জি ফিল আপনি কি হ্যাঁ, করতে পারেন? প্রচুর যেই ছাদ ঢালাই হলো, বাড়ির আচ্ছা। যে গৃহকর্তা মারা গেল। নর্থ ইস্ট কর্নারে আপনার বাথরুম। তাহলে আমার পা আচ্ছা। কিন্তু ঠাকুরের মাথার ওপর। এটা মিটিগেট করার কিছু প্রসেস বড় ঠাকুরের মন্দিরে গিয়ে যেদিন ধূপবাতি দেবেন তার পরদিন থেকে 10% করে ডিটোরিয়েট হবে। ২০২৫ কোন রাশিকে সতর্ক থাকতে হবে? বাস্তু করব, খাবো কি? মানে সেটাও একটা ভয়েরই জায়গা। ভুল মন্ত্র পাঠ করলে বা ভুলভাবে পুজো হ্যাঁ, দিলে হ্যাঁ, হ্যাঁ। অনেক রিপারকেশন হবে। স্টেবিলিটি হবে না, হুম, সম্পর্কগুলো খারাপ হবে, হুম, ফিনান্সিয়াল স্ট্যাটাস আপনার কমতে থাকবে, রিলেশন খারাপ হবে, হুম। বাচ্চা হবে না। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনামৃত মৃত্যুষ্মুক্ষ্যমামৃতাৎ তৎপুরুষায় বিদ্মহে বিদ্মহি মহাদেবায় ধিয়ো তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওয়েলকাম টু মডার্ন মাঙ্ক। আজ আমাদের সাথে আছে সুরজিৎ ব্যানার্জি। উনি একজন বাস্তু কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজার, নিউমেরোলজিস্ট আর তার সাথে সাথে তন্ত্রও প্র্যাকটিস করছেন। আজ আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক যাতে টাচ করতে পারি, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা টপিক খুব বড়। তাই বাড়িতে বসে বেসিক কিছু গাইডলাইন্স যা আপনি করতে পারবেন, আমরা চেষ্টা করব সেইটাই করার। ওয়েলকাম টু মডার্ন মাঙ্ক। নমস্কার। নমস্কার। আপনার সাথে কথা বলছিলাম, তো আপনি বললেন যে আপনি প্রায় ১৭ বছর ধরে তন্ত্রবিদ্যা, তার সাথে বাস্তু, একদম। তার সাথে নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি and also included the graphology. ও ওয়াও! এত কিছু প্র্যাকটিস করছেন। একদম। আর বারবার আপনি একটা কথা বলছেন যে আপনি যাই করছেন আপনার একটাই উদ্দেশ্য যে মানুষের লাইফ যাতে আরো ভালো হয়। ডেফিনিটলি, মানে ডেফিনিটলি। কেউ যদি কোনো প্রবলেমে থাকে আপনি পুরো প্রচেষ্টা করেন যে সে যাতে প্রবলেম থেকে বেরিয়ে আসুক। তো ভালো একদম। দিকটাই আপনি ইউটিলাইজ করছেন। দেখুন, আমরা প্রত্যেকেই কমপ্লিকেশনের মধ্যে জর্জরিত হয়ে রয়েছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি। পয়সা রোজগারের তাগিদ, হ্যাঁ, ফ্যামিলির তাগিদ, হ্যাঁ। মানসিক তাগিদ, শারীরিক তাগিদ, হুম। সব তাগিদগুলোই একসঙ্গে আমরা জটেড ডাউন করে ফেলে দৌড়চ্ছি। ঠিক, ঠিক। ডেস্টিনিটাও জানি না। হুম, কি করব ভাবছি না। হুম, অনেক টাকা, সুখ নেই। হুম। টাকা নেই, সুখ নেই। সুন্দর বউ, সুন্দর বাচ্চা, সুন্দর বাবা-মা, ভালো লাগছে না। পরকীয়ায় আকৃষ্ট হয়ে পড়ছি। তাহলে এই সব জায়গা থেকেই মানুষ কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন একটা রয়েছেই। ঠিক, ঠিক। তো সেই জায়গা থেকে মানুষকে আমি হয়তো 100% পারব না। কিন্তু হুম, যেটুকুন জানি হুম, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, তন্ত্রশাস্ত্র সব মিলিয়ে যদি মানুষকে 1% হেল্প করতে পারি, হ্যাঁ, ডেফিনিটলি এটার মাধ্যমে আমার অন্ন সংস্থানও হয়। হুম, নিঃস্বার্থভাবে করি না। আমার এর মধ্যে স্বার্থ জড়িত। হুম, হুম। কিন্তু স্বার্থের ঊর্ধ্বে গিয়েও কখনো, কখনো আমাকে করতে হয় এবং আমি করি। কারণ আমাদের সময়সীমা খুব কম জীবনের। তাহলে সেই সময়ের মধ্যে সামাজিক দায়বদ্ধতাও একটা বর্তায়। তার পরিপ্রেক্ষিতে আমার এটা প্রচেষ্টা চলতে থাকে। হুম, চলছে এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা, মানুষের গ্রহণযোগ্যতায় হুম, এখনো পর্যন্ত যাচ্ছি। হুম। মানুষ চাইলে আরো করব। ঠিক। তো আমার যে প্রশ্নটা আপনাকে যে অ্যাস্ট্রোলজি, বাস্তু স্পেসিফিক্যালি আর তন্ত্র, হুম, হুম। তো মানুষের জীবন কি সত্যিই পরিবর্তন করতে পারে? দেখুন, পরিবর্তন তো আ ভাগ্য নিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে। সেই ভাগ্যের উপর কলম চালানোর ক্ষমতা আমাদের কারোর নেই। স্বয়ং ঈশ্বরেরও নেই। হুম, হুম। সে তার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। ঠিক। কিন্তু আমরা এর মধ্যে অন্ধকারে আলো জ্বালাতে পারি। হুম, এটা বলতে পারি। হুম, অ্যাস্ট্রোলজি নাক্ষত্রিক বিচার, যেটাকে স্টেলার অ্যাস্ট্রোলজি বলা হয়। হুম, নক্ষত্র ওরিয়েন্টেড আমরা প্রেডিকশন দিই, ইভেন্ট ক্যালকুলেশন করি। কখন ঘটনাটা ঘটবে, হুম, ঘটনাটা ঘটবে কি ঘটবে না, তার অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অনুযায়ী যে প্রপার অ্যাস্ট্রোলজার সে সেটা দেখে নাক্ষত্রিক বিচার করে, এবং যদি কেপি সিস্টেমে যান, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যেটা আছে, সেখানে তার সাবলট, নক্ষত্রকে আবার নভাগ করে হুম। সাবলট বানে। সাবলট ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্ল্যানেট। আচ্ছা। সাবলট আপনাকে রেজাল্ট দেবে। হুম, তো সেই সাবলটকে ক্যালকুলেশন করে আমরা একটা প্রেডিকশন দিই। এটা প্রেডিক্টেবল সায়েন্স। হুম, তো এই জায়গা থেকে প্রেডিকশন দিই যে আপনার এই ঘটনাটা ঘটতে পারে, হুম, ঘটার জায়গা রয়েছে। তার জন্য প্রিকশন হিসাবে কি করা যেতে পারে, তার একটা প্রিভিয়াস, সেখানে কখনো মন্ত্র উচ্চারণ, কখনো কালার থেরাপি, কখনো সাউন্ড মেডিটেশন, তার সঙ্গে অরা অ্যাক্টিভেশন করা, হুম, জেমোলজি, জেমস্টোন প্রেসক্রাইব করা।
তারপর তন্ত্রক্রিয়া। তন্ত্রক্রিয়া মানে হচ্ছে আমি যখন এগুলোতে ফেলিওর হচ্ছি, হুম তখন আমাদের বৈদিক শাস্ত্র এবং তান্ত্রিক যে সমাজ ব্যবস্থার মাধ্যমে যে গ্রহদোষ খণ্ডনের যে প্রক্রিয়া বা প্রসিডিওর রয়েছে, হুম সেগুলোর মাধ্যমে, সেগুলোর সাহারায় হুম মানুষকে কিছুটা রিলিফ দেয়া। আচ্ছা আচ্ছা সেটাই আমার প্রচেষ্টা। এবং গুরুমুখী বিদ্যে, বই পড়ে এই বিদ্যা হয় না। হুম গুরু চাই, প্রপার গুরু চাই। হুম এবং এই আমাদের যে অ্যাস্ট্রোলজির জগৎ এবং এই তন্ত্রের জগতে গুরু যদি না প্রপারলি আপনাকে নির্দেশ দেয়, সেখানে আবার অভিষেকের ব্যাপার আছে। আচ্ছা, শাক্ত অভিষিক্ত, শাক্ত পূর্ণ অভিষেক। অভিষিক্ত ব্যাপার আছে। গুরু যদি পূর্ণ অভিষিক্ত আপনাকে করে, হুম আপনাকে পারমিশন দেয়, তবেই আপনি এই কাজের গ্রহণযোগ্যতা পাবেন। হুম না হলে সেই কাজ করতে পারবেন না। আচ্ছা এবার আপনি মন গড়া কাজ করতেই পারেন। সেটা হুম আপনার অ্যাকর্ডিং টু ইউ। কিন্তু সমাজ বা শাস্ত্র যেটা বলছে, গুরু ছাড়া এই বিদ্যে পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হয় না। ঠিক আছে। একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আপনাকে করতে বলুন। চাইছিলাম, যেটা হয়তো মানে মেক্সিমাম মানুষের প্রশ্ন হতে পারে বা মেক্সিমাম মানুষ এই প্রবলেমটায় আছে বা তাদের আরো চাই এই একদম। একটা মানি ওরিয়েন্টেড। Yeah. তো বাস্তু মতে কখনো বলে যে এই জায়গায় বাথরুম হবে না, হুম, এই হুম। জায়গায় কিচেন করলে ভালো, পুজো ঘর এই ডিরেকশনে করলে রাইট। ভালো। এগুলোর রেলেভেন্স আছে? আর হ্যাঁ, ডেফিনিটলি। আর যদি বাস্তুমতে কারোর বাড়ি না হয়ে থাকে, মানে বেসিক গাইডলাইন যে আপনি যদি আজকে বলে দেন যে মানুষকে হেল্প করবে, নিজেরাই করতে পারবে। একদম, একদম। সেটা আপনি ২-৩ টে জিনিস কি প্রেসক্রাইব ১ম করতে কথা পারেন? হচ্ছে বাস্তু কি? বাস্তু হচ্ছে বাস, আর বাস্তুশাস্ত্র হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। হুম, তাহলে এই স্থাপত্য বিজ্ঞান আগেকার দিনে মানুষ এত বাস্তুশাস্ত্র বুঝতো না। ঠিক। এখনকার দেখবেন প্রমোটার যারা প্রমোটিং করছে, বাস্তুর এক্সপার্টাইজকে নিয়ে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে বসিয়ে হুম, বাস্তু মতে কিন্তু ফ্ল্যাট করছে। তার জন্য স্কোয়ার ফিটটাও বাড়ছে। ৳৮০০ আরও বেড়ে গেল। ৳৪২০০ ছিল, সেটা ৳৫,০০০ হলো। হুম, লেখা থাকে বাস্তু মতে ফ্ল্যাট, বাস্তুসম্মত ফ্ল্যাট। ঠিক, তার জন্য ঠিক। ৳৫,০০০ বাড়া। হ্যাঁ, তাহলে বাস্তু আমাদের যেখানে বসবাস করছি, সেই জায়গাটা যেখানে সারাদিন আমি ক্লান্ত, পথিক বটগাছের তলায় গিয়ে রেস্ট করে। হুম, তাহলে আমরা সারাদিন বাইরে বেরোচ্ছি বিভিন্ন পারপাস সলভ করতে। বাড়ি ফিরছি যখন, তখন আমার যেটাই বাড়ি হোক, আমার মাটির ঘর হোক, কুঁড়ে ঘর হোক, ছেঁড়া বা বিছানা হোক, সেটা আমার নিজস্ব। ঠিক। তার শান্তি যতই আপনি 5 স্টারে থাকেন, হুম, যতই একদম ডানলোপিলার গদিতে শোন। কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি যখন আসবেন, হ্যাঁ, ওই বাড়িতে মাটিতে ছিল নিজের বাড়ি। হুম। নিজস্বতা, নিজের ব্যক্তিসত্তার বহিঃপ্রকাশ কিন্তু বাড়ি থেকেই। হুম, তাহলে সেই জায়গাটা যদি পার্টিকুলার না হয়, হুম, আপনার সব জায়গাতে কিন্তু ডিমোরালাইজ হবেন। আপনার আচ্ছা। স্টেবিলিটি হবে না, হুম, সম্পর্কগুলো খারাপ হবে, হুম, ফিন্যান্সিয়াল স্ট্যাটাস আপনার কমতে থাকবে, রিলেশন খারাপ হবে, হুম, বাচ্চা হবে না, আচ্ছা। মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা হতে পারে, হুম, বাবা-মার শরীর অসুস্থতার শিকার হতে পারে, হুম, আপনি মানসিকভাবে পারভার্টেড হতে পারেন, হুম, মানসিকভাবে অসুস্থ হতে পারেন, হুম। ছেলের অ্যাবনরমাল গ্রোথ হতে পারে। তো এগুলো কি এতগুলো সবই ইয়েস, ইয়েস, ইমপ্যাক্ট? ইয়েস, ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট। আচ্ছা। এবার আমরা সাধারণ মানুষ, হুম, আমরা অত মানি না, জানি না। আর বেশিরভাগ মানুষই আমরা একদম মধ্যবিত্ত, হুম, নিম্ন মধ্যবিত্ত। বাস্তু করব, খাবো কি? হুম, বাস্তু করতে গেলে খরচা লাগবে, তাহলে আমি খাবো কি? আরে আগে খাওয়ার সংস্থানটা করি। ঠিক। মোদ্দা কথা আমাদের এটাই চিন্তাভাবনা। ১০০ জনের মধ্যে আমারও চিন্তাভাবনা এটা। হুম, ১ম এ ছিল। আমি যখন এই শাস্ত্র নিয়ে নাড়াঘাটা করতে আরম্ভ করলাম, তখন বেরিয়ে এসে দেখলাম যে মানুষের জীবনেতে কিছু, কিছু চেঞ্জেস দরকার। হুম, যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। নর্থ ইস্ট কর্নারে আপনার বাথরুম, টয়লেট রয়েছে। হুম। নর্থ ইস্ট কর্নার কি? নর্থ ইস্ট কর্নার ঈশান বাস্তুদেবতার কোণ মাথা। হয়। বাস্তুদেবতার মাথা। বাস্তুদেবতার মাথা। এবার বাস্তুদেবতার কনসেপশন আমি পরে বলছি। হ্যাঁ, বাস্তুদেবতার মাথা ওখানে রয়েছে। হ্যাঁ। এবার ওখানে আপনি টয়লেট করলেন। হুম, তাহলে আপনার সারা জীবনের মতো হুম। বাড়িতে অসুস্থতা লেগে থাকবে। মেডিকেল আচ্ছা, এক্সপেন্ডিচার আপনার হবেই। আচ্ছা। সেভিংস হবে না। সেভিংস ভেঙে আপনাকে সংসার চালাতে হবে। রিলেশনের জায়গায় খারাপ হবে এবং আপনি দেনায় জড়াবেন। মানে উধারি মোটামুটি হবে। সব এরিয়ায় ইমপ্যাক্ট করছে আপনার সব লাইফে। এরিয়া। আপনাকে জানতে হবে বাস্তুশাস্ত্রের ১৬ খানা দিশা। হুম, ১৬ খানা দিশা, প্রত্যেকটা দিশা যদি ৩৬০, প্রত্যেকটা ঘর হরোস্কোপিক্যালি যদি দেখেন, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে ৩০ ডিগ্রি। হুম। তাহলে ৩০ ডিগ্রি করে হলে ৩৬০ ডিগ্রি ১২ খানা ঘর। আপনি ১৬ খানাটা একটু বলে দেবেন আমি ১৬ আমাকে? খানা বলে হ্যাঁ, দিচ্ছি। ১২ খানা ঘর, হ্যাঁ। ৩০ ডিগ্রি করে ৩৬০। ৩৬০ কে যদি ডিভাইড করেন ১৬ দিয়ে, তাহলে ২২ ডিগ্রি ৫ আসছে। হুম, হুম, তাহলে প্রত্যেকটা মাপের কোণ হচ্ছে ২২ ডিগ্রি ৫। তাহলে হুম। ওইটা নিয়ে আমরা বাস্তুশাস্ত্র করব। আচ্ছা। কিন্তু আমরা অটোমেটিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে ৪ টে দিক। হুম, নর্থ, হুম, ইস্ট, সাউথ, ওয়েস্ট। হুম। ৪ টে কোণ। ৪ টে কোণ। নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ৮ টা হলো। ৮ টা হলো। হ্যাঁ, এইটার উপর মেইন ফোকাস আমরা করব। আচ্ছা। মেইন ফোকাস করব। হুম। তাহলে নর্থ ইস্ট কর্নার আমার সম্পর্ক, আমার অর্থনৈতিক পরিকাঠামোকে ডিনোট করছে। ওকে। সেখানে আমি যদি কোনো অবস্ট্যাকলস করি, হুম, বা আমার বাথরুম থাকে, আমার হুম, টয়লেট থাকে, আমার হুম, প্রবলেম তৈরি হলো। সিঁড়ি থাকে,
হুম, অনেকের দেখবেন সিঁড়ি রয়েছে। আচ্ছা এবার এই সিঁড়ির মধ্যে আবার কানেক্টিভিটি রয়েছে। সিঁড়ি কিরকম হবে? সিঁড়ি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? আচ্ছা সিঁড়ি কিন্তু ক্লকওয়াইজ করতে হবে আপনাকে। হুম অ্যান্টি ক্লকওয়াইজ করা যাবে না। হুম সিঁড়ি স্টেয়ার্স হুম জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় আচ্ছা সংখ্যা করতে হবে আপনাকে। আচ্ছা ১৩ করতে হবে। হুম হুম ঠিক আছে? হুম বিজোড় সংখ্যা যে সিঁড়িগুলো সেগুলো করতে হবে। এবার দেখা গেল নিচের একটা সিঁড়ি স্টেয়ার্স, ওপরের একটা সিঁড়ি স্টেয়ার্স। হুম, নিচেরটা ৫ ওপরেরটাও ৫ হবে না। আচ্ছা নিচেরটা ৫ হলে ওপরেরটা ৪ করতে হবে বা ওপরটা ৬ করতে ৬ হবে। করতে হবে। বুঝতে পেরেছি। হুম, তাহলে সিঁড়ি আমার নর্থ ইস্ট কর্নার ছাড়া যেকোনো জায়গায় আমি করতে পারি। আচ্ছা। তাহলে সিঁড়ি নর্থ ইস্ট কর্নারে থাকলে কিন্তু বাস্তুদোষ হয়ে গেল। তো নর্থ ইস্টে বাথরুম বা সিঁড়ি সিঁড়ি থাকা যাবে না বা থাকা কোনো যাবে ভারী না। জিনিস, কোনো আচ্ছা, লোহার সরঞ্জাম। আমি আচ্ছা। জুতো রাখার র‍্যাক রেখে দিলাম। আমি জানি না রাখলাম। হুম, জুতো আমি রাখতে আরম্ভ করলাম নর্থ ইস্ট কর্নারে। হুম, আমি প্রত্যেকদিন ডিটোরিয়েট হব। এবার ডিটোরিয়েট হচ্ছি, আমি জুতো রেখেছি বলে হচ্ছি, আমি তো বুঝতে পারছি না। ঠিক। আমি তো নরমাল পিপল, আমার তো জানা বা হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার নয়। এটা হুম, না জানাটাই স্বাভাবিক। ঠিক, ঠিক। তা আপনি জানবেন কি করে? জুতোটা রাখার জন্যে আমি ডিটোরিয়েট করছি হুম, নর্থ ইস্ট কর্নারে। হুম, এবার চলে আসি সাউথ ইস্ট। অগ্নিকোণ, আগুন। হুম, ভেনাসের কম্বিনেশন। সিদ্ধিদাতা গণেশের জায়গা। হুম, সেটা হচ্ছে আগুনের জায়গা, ফায়ার এলিমেন্টের জায়গা। সেখানে আমি জলের কানেকশন করলেন, বেসিন লাগালেন আচ্ছা, বা জলের পাইপলাইন ওখান দিয়ে সাউথ ইস্ট কর্নার দিয়ে নেবেছে। আচ্ছা, তাহলে সেই জায়গা থেকে আপনার রিলেশন খারাপ হবে। হাসব্যান্ড ওয়াইফের রিলেশন খারাপ হবে। আচ্ছা, স্বামী-স্ত্রীর সঙ্গে সম্পর্কের সঙ্গে বাচ্চার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। হুম। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। পারিবারিক সম্পর্কগুলো খারাপ হতে থাকবে। তো এখানে কি কিচেন রাখার কথা? হ্যাঁ, অগ্নিকোণ? সাউথ ইস্ট কর্নারে কিচেন রাখতে পারেন। আচ্ছা, জলের কানেকশন থাকবে না। এবার কিচেন রাখলেন, আপনি রান্নাটা করবেন কোথা থেকে? সেখানেও তো রান্নাটা জল পূর্ব আছে। দিকে করতে হবে। হ্যাঁ, এবার আপনার গ্যাস ওভেনের সঙ্গে প্যারালালি যদি আপনার সিঙ্ক থাকে, হুম, তাহলে কিন্তু সমস্যা হয়ে গেল। হ্যাঁ, এক জায়গায় অগ্নি, একই জায়গায় জল। একই জায়গায় জল, তাহলে কিন্তু সমস্যা হয়ে গেল। হুম, তাহলে ওই জায়গাটাকে আপনাকে এত তো মানুষ ভাবে না। ঠিক, কিন্তু ঠিক, এখন ঠিক। মানুষ অনেক কনসাস হয়ে গেছে। সেটা এখন ঠিক। মানুষ অনেক এডুকেটেড। হুম। আমি এডুকেশন ছাড়া বলছি না। মানুষ বই পড়তে পড়ে এখন একটা awareness তো একটা হচ্ছে। অ্যাওয়ারনেস হচ্ছে। হ্যাঁ, আমাদের মতো অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদরা টুকটাক বলছেন বলে হুম, তাদের শেখানোর চেষ্টা করছেন বা তাদের অ্যাওয়ারনেস যারা দেখছে তারা করার চেষ্টা করছে। যেটা লিমিটের মধ্যে রয়েছে। হুম, আমরা সেটা করতে পারি। এবার দেখুন নর্থ ইস্ট কর্নারে আমার এরকম হয়ে গেছে। তাহলে আমি হুম। করব কি? আমি হ্যাঁ, কি ভেঙে ফেলবো বাথরুমটা? সলিউশনটা। সলিউশনটা কি? সলিউশনটা বলা উচিত। আমি যখন হ্যাঁ, প্রবলেমটা বললাম, ঠিক, তার ঠিক। সলিউশনটা করি। হুম, বাথরুম থাকলে আমি ৪ টে ওয়ালে ৪ টে আয়না লাগাবো। কারণ আয়না, আচ্ছা, মিরর আপনার রিফ্লেকশন দেয়। হুম, তাহলে মিরার জল তত্ত্বকে কানেক্ট করছে। হুম, জল তত্ত্বকে কানেক্ট করছে। ৪ টে দেয়ালে একদম প্যারালালি লাগাবো। এই মিররটা একটা জায়গায়, এই মিররটা একটা জায়গায়। একে রিফ্লেক্ট করবে, ওকে রিফ্লেক্ট করবে। হুম, ৪ টে মিরর লাগাবো। একটা পাথর বাটিতে আমি সন্দক লবণ রাখবো বাথরুমের মধ্যে। আচ্ছা, বাথরুমের মধ্যে রাখবো। নর্থ ইস্ট কর্নারে যদি আমি বাথরুম থাকে, তার সঙ্গে, সঙ্গে আমি একটা ধনবন্ত্রীর ছবি লাগাবো। আচ্ছা। ধনবন্ত্রীর ছবি। ধনবন্ত্রী বলতে? ধনবন্ত্রী বলতে আমরা বিষ্ণুকেই বলবো, কিন্তু এটা আচ্ছা, নন বেঙ্গলিরা খুব ইউজ করে ধনবন্ত্রী। আচ্ছা, গুগলে গিয়ে সার্চ করলে পাওয়া যাবে। একটা সুপুরুষ একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ধনবন্ত্রী। আচ্ছা। জাস্ট নারায়ণ, বিষ্ণু হুম, ঠিক আছে, ঠিক রাখতে পারেন। আছে। বিকি ব্যাংক রাখতে পারেন। হুম, হুম, ওখানে একটা হাইয়েস্ট কারেন্সির নোট আপনি ঢুকিয়ে রাখতে পারেন। হুম, হুম। আর নুনের কথা আপনি নুন তো বললেন। রাখলেন। হ্যাঁ, অ্যাকোরিয়াম রাখতে পারেন। ৩ টে গোল্ড ফিশ রাখতে পারেন। আবার অ্যাকোরিয়াম রাখলাম, আমি একটা ফাইটার নিয়ে এসে রাখলাম। না, হুম। হবে না। যেকোনো একটা রাখলেই হবে না গোল্ড ফিশ সবকিছু রাখতে আছে? হবে। না, যেকোনো আচ্ছা, একটা, আমি এতগুলো সলিউশন বললাম, হ্যাঁ, এতগুলো জিনিস রাখা আচ্ছা, যেতে পারে। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনি যেটা আপনার হেডেক হবে না। কোনো কিছু বলবো, হেডেক নেবেন না। হ্যাঁ, হ্যাঁ, মাথার মধ্যে প্রচন্ড পরিমাণ হেডেক হয়ে গেল, সেটা করার দরকার নেই। তাহলে চাপ ঠিক, হবে। তাহলে সেটা নিয়ে করা যাবে না। ঠিক, ঠিক। সেটা নিয়ে দীর্ঘদিন করতে পারবেন না, ভালো লাগবে না। হুম, হুম, যেটা আমার হেডেক দেবে না, সেই জিনিসটাই আমি অ্যাকস্টম করব, সেই জিনিসটা নিয়েই আমি এগোবো। তাহলে আমি হুম, সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আমি ৪ টে আয়না লাগাবো। ঠিক। সেটাকে আমি প্রত্যেকদিন নড়াচড়া করতে হবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। উঁচুতে আয়না লাগানো থাকবে। হুম, থাকতেই পারে। হুম, আমি ওয়ান টাইম অবশ্যই। করব। হ্যাঁ, হুম, সাউথ ইস্টের পার্টে যদি জলের কানেকশন থাকে, তাহলে আমি ওখানে একটা নাইট বাল্ব জ্বালিয়ে রাখবো। 0 বাল্ব, আচ্ছা, লাল কালারের, 24 আওয়ার্স জ্বলবে আমার। আচ্ছা। এবং সাউথের ওয়ালে আমি একটা পঞ্চমুখী হনুমানের পিকচার গোল্ডেন ফ্রেমে বানিয়ে রাখবো। এটাও আপনি বলছেন যেকোনো একটা সলিউশন। যেকোনো একটা সলিউশন। এবার গোল্ডেন ফ্রেমটা কতখানি হবে? আমার বার্থ ডেটের যে মূলাঙ্ক আছে আর ভাগ্যাঙ্ক আছে, হুম, আমি জটেড ডাউন করব। পুরো ধরুন ৯/১২/২০১২, হুম, ওটাকে পুরো আমি ক্যালকুলেশন করব, পুরো যোগ করব। হুম, যোগ করার পর যে অঙ্কটা বেরোবে, সেই অঙ্কের ব্যাসান এটা হবে, আপনার ডায়ামিটারটা হবে। আচ্ছা, মানে আচ্ছা। গোল্ডেন ফ্রেমটা যেটা হবে, যদি ৯ বেরোয়, তাহলে হুম, 9 into 9। ওকে, ওকে। হুম, আমার যে ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক, সেটাকে আমি পুরোটাকে করব, জটেড ডাউন করব, ক্যালকুলেশন করব। যে একটা সিঙ্গেল ডিজিট বেরোবে, হুম। সেই সিঙ্গেল ডিজিটে আমি ফ্রেমটা ফ্রেমটা হবে। ফ্রেমটা হবে। আচ্ছা, আচ্ছা। আপনি নাইট বাল্বটা কেন বললেন? নাইট ওটার বাল্ব কি তো ইমপ্যাক্ট ২৪ হয়? ঘন্টা। নাইট বাল্বটা লাগিয়ে রাখা মানে আপনার ওখানে লাইট থাকলো। আপনার ওখানে লাল কালার মানে হচ্ছে সূর্যের ৭টা রং বেনিয়া সহকলা। হুম, সূর্যের ৭টা রঙের মধ্যে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করছে লাল। হুম, শুক্রের কম্বিনেশন, শুক্রের কালার কিন্তু হোয়াইট, হুম, সাদা। হুম, কিন্তু সিদ্ধিদাতা গণেশ লাল বা ইয়েলো কালার আপনি ইউজ করতে পারেন।
আচ্ছা, ওই জায়গাটা এনহ্যান্স হবে, পজিটিভিটি বাড়বে আপনার। আচ্ছা। জলের কানেকশন তো আপনি ভাঙতে পারছেন না। ঠিক, ঠিক। আপনি ওই জায়গাটায় লাইট লাগিয়ে রাখলেন, তাহলে জলের ওই কানেকশনটা ফায়ারের এলিমেন্টের কানেকশনের সঙ্গে এনহ্যান্স হলো, ব্যালেন্স হলো। ও আচ্ছা, ঠিক আছে। সেটা করা যেতে পারে। হ্যাঁ, তো আপনি যেরকম নর্থ ইস্ট এর কথা বললেন, সাউথ এর কথা বললেন। তো তাহলে বাথরুম আর কিচেনের ব্যাপারটা অ্যাড্রেস হলো। তো সাউথ ওয়েস্ট? সাউথ ওয়েস্ট। পুজো ঘর পুজোর কোথায়? ঘরটা নর্থ ইস্টে, ঈশান কোণে। ঈশান কোণে। পুজোর জায়গা নর্থ ইস্ট কর্নার। হুম, ওটাই বাস্তুদেবতার মাথা। ওখানে আপনি পুজোর ঘর করতে পারেন। ওখানে আপনি ঠাকুরের পট রাখতে পারেন, ঠাকুরের ছবি রাখতে পারেন, হুম। ঠাকুর দেবতার স্থান করতে পারেন। কিন্তু বাথরুম, টয়লেট হয়ে গেলে তো আপনি রাখতে পারবেন না। ঠিক, ঠিক। ভাঙতেও পারছেন না। হ্যাঁ, হ্যাঁ। ভাঙতেও পারছেন না। তখন আপনাকে দেখতে হবে, যদি আপনার টেরেস থাকে, ছাদ থাকে, হুম, সেই কর্নারটায় আপনি গিয়ে করতে পারেন। হুম, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে ঘরটায় রয়েছি তার উপরতলায় আমি ঠাকুর রাখতে পারি। আমি বাড়িতে যে রুমটায় রয়েছি তার নিচের তলায় আমার ঠাকুর থাকবে না। তাহলে আমার পা আচ্ছা। কিন্তু ঠাকুরের মাথার ওপর। মানে যদি আপনি বলছেন যে সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট বাড়ি হয়। ইন্ডিপেন্ডেন্ট বাড়ি হয়। আচ্ছা, মানে আপনি আমি দোতলায় ফার্স্ট আছেন। ফ্লোরে রয়েছি, আচ্ছা, হ্যাঁ। ঠাকুর রয়েছে নিচের নিচের তলায়। তলায়। আমি ওপরে বসে আছি, ঠাকুর পায়ের তলায়। আচ্ছা, আপনি নিজেই দেখুন না। বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ। একটা ইনফিনিটি কমপ্লেক্স গ্রো হবে। এবার হুম। আপনার ভেতরের ইমোশন বা আবেগ কতখানি আপনাকে তাড়িত করছে সেটা আপনার নিজের ওপর। একদম, একদম। আপনি এটা ভাবলে তখন মনে হবে যে আমি তো ঠাকুরের মাথার উপর পা দিয়ে হাঁটছি। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার বিবেক, ঠিক, এটা আপনার ইমোশন। ঠিক, ঠিক। সেই অন্তর্যন্ত্রণায় আপনি কতখানি জ্বলবেন বা পুড়বেন সেটা আপনার উপর আপনার ডিপেন্ড উপর, করছে। হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার একেকজন মানুষের মানসিকতা এক এক রকম। যে হুম। ওটা পাথরের মূর্তি, অবয়বেও কিছু এসে যায় না। হুম, হুম, হুম। সবাইকে আমি বলছি না, এক্সাম্পল দিলাম। হ্যাঁ। সব মানুষের একই রকম মানসিকতা আপনি হবে না। শাস্ত্র হিসেবে শাস্ত্র নিয়মকানুন হিসাবে বলছেন। নিয়মকানুনটা বলছি। ঠিক আছে। এবার মানুষের যেটা ভালো লাগবে সেটা মানুষ ডেফিনিটলি করবে। যদি হ্যাঁ। জায়গা না থাকে করবে কি? সেই। না, সেইজন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে যদি কোনো বাড়ি ওরকম ফল্টি হয়ে থাকে হ্যাঁ, তাহলে তার সলিউশন। ঠাকুরটাকে নিয়ে এসে আপনাকে নিজের ঘরের শোবার ঘরে ঠাকুর রাখা যায় না। আচ্ছা, কোন রকম পাপেট রাখা যায় না। কোন রকম মরা মানুষের ছবি রাখা যায় না। আচ্ছা, লোহার খাটে শোয়া যায় না। জোড়া আচ্ছা। খাটে শোয়া যায় না। রড আচ্ছা। আয়রনের খাটে ইউজ করা উচিত নয়। আচ্ছা, মাথার উপর ঘড়ি লাগানো উচিত নয়। মাথার উপর এসি থাকা উচিত নয়। আচ্ছা। আর শোবার খাটের সঙ্গে যে আয়না যদি থাকে, যদি আমার পা বা বডির কোনো পোরশন দেখা যায়, মারাত্মক ক্ষতিকারক হয়। এবার বললেন না আমার কোনো কিছুই করা সম্ভব, তাহলে পর্দা সিস্টেম করতে হবে আপনাকে। আয়নাতে পর্দা লাগাতে হবে। ও। ঠাকুর যদি রাখার জায়গা না থাকে তাহলে ঠাকুরের ওখানে আপনাকে পর্দা লাগিয়ে দিতে হবে। হুম, পুজো করলেন, ঠাকুরের পর্দা টেনে দিলেন। রাত্রে শুতে গেলেন, আয়নায় পর্দা ফেলে দিলেন। আচ্ছা। আমার না থাকতে পারে, আমার হুম। জায়গা কম থাকতে পারে। তখন হুম। আমি করব কি? তাহলে আপনাকে সেই জায়গাগুলো চাপা দিয়ে রাখতে হবে। সলিউশন তো আছে। মানে সলিউশন সব জিনিসেরই সলিউশন আছে সব আপনি জিনিসে বলতে আছে। চাচ্ছেন? আপনি নষ্ট করবেন না। হ্যাঁ। বাজার মূল্য যা, আপনি সব জিনিসে এখন করে দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনতে যাবো, এই ফ্ল্যাটটা ভালো নয়। হুম, কিন্তু এই ফ্ল্যাটের মধ্যেই থাকতে হবে, কি করে থাকতে হবে? এর ঊর্ধ্বে গিয়ে আমরা যদি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করি, হুম, তখন আমরা চলে আসবো জিওপ্যাথিক্যাল ট্রেস নিয়ে। হুম, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে গিয়ে আমরা বাস্তু খনন করেছি, মাটি খুঁড়েছি ধরুন। হুম, সেখানে প্লেট যে আছে, ৩ টে যে স্তর আছে, সেই স্তর কোনোভাবে এফেক্টেড। হুম, সেখান থেকে নেগেটিভ রে বেরোচ্ছে। হুম, দেখা গেছে, দেখবেন আপনি অনেকভাবে, আপনি কতখানি জানেন আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে, আমি দেখেছি আমার জীবনযাত্রায়, বাড়িতে যখন টিনের চাল ছিল, তখন মানুষ বাড়িতে খুব স্বাচ্ছন্দ্য ছিল, বাড়িতে সবাই সুস্থ ছিল। যেই ছাদ ঢালাই হলো, বাড়ির আচ্ছা। যে গৃহকর্তা মারা গেল। আচ্ছা, আমি দেখেছি এটা। আচ্ছা। তাহলে হ্যাঁ। এই ছাদ ঢালাইটা হওয়া মানে কি হলো? হ্যাঁ। নিজের নেগেটিভ রেটা আর বেরোতে পারল না। ও। তার বডিতে ইনজেক্ট হলো হুম, এবং সে পরবর্তীকালে সে মারা গেল বা ক্যান্সার হয়ে গেল। হুম। আচ্ছা। ক্যান্সার হয়ে গেল। তো হুম। এই ধরনের, এটাকে জিওপ্যাথিক্যাল ট্রেস বলা হয়। এবার জিওপ্যাথিক্যাল ট্রেস নিউট্রালাইজেশন এর করারও ব্যবস্থা রয়েছে। তার বাস্তুকে স্ক্যান করার ব্যবস্থা রয়েছে। জিওপ্যাথিক্যাল ট্রেস নিউট্রালাইজেশন রড পাওয়া যায়। সেই রড দেয়ালের মধ্যে এনহ্যান্স করে দেয়ালকে পজিটিভ করা যায়। কারণ বাস্তুর মধ্যে ৫ টা এলিমেন্ট রয়েছে। হুম, ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম। আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, অগ্নিতত্ত্ব। প্রত্যেকটা তত্ত্ব রয়েছে। তাহলে আকাশ আমাকে শব্দ দিচ্ছে। হুম, হুম, বায়ু দিচ্ছে আমাকে স্পর্শ। হুম। আগুন দিচ্ছে আমাকে রূপ। হ্যাঁ, রূপ দিচ্ছে। ঠিক, ঠিক? ঠিক। জল দিচ্ছে আমায় হুম, সৃষ্টি। হুম, মাটি দিচ্ছে আমাকে কি? আমার মাধ্যাকর্ষণ শক্তি এবং আকর্ষণ। মাটি দিচ্ছে রস, গন্ধ। মাটির মধ্যে দেখুন, মাটির এই আকর্ষণ আছে বলেই উত্তরায়ণ, দক্ষিণায়ন হয়। ঠিক। ৬ মাস উত্তরায়ণ, ৬ মাস দক্ষিণায়ন। হুম, 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 তো এই পুরো ব্যাপারটাই বাস্তু। এই হুম। পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের বডির সঙ্গে কানেক্টেড। হুম। তেমন আমাদের ৫ টা এলিমেন্টের মধ্যে কোনোটা একটা ইমব্যালেন্স হচ্ছে। তাহলে আমার বাস্তুও কিন্তু এফেক্টেড হচ্ছে। রাইট, রাইট, বুঝতে পেরেছি। সব ব্যাপারটাই পুরোপুরি ইন্টারলিঙ্কড। ইন্টারলিঙ্ক। হ্যাঁ। ইন্টারলিঙ্কের সঙ্গে কানেক্টেড। আপনি বাস্তুতে কোনো ডিফিকাল্টিজ আপনার বডির সঙ্গে কানেক্টেড। বডি কোনোভাবে এফেক্টেড হচ্ছে, বাস্তু খারাপ হয়ে রয়েছে। হুম, হুম। সেটা ক্যারিয়ার বা জব, এভরিথিং। গ্রোথ, বিজনেস বিজনেস সবকিছু ক্ষেত্রে, সবকিছুর সাথে। সবকিছু জাস্ট নট ক্ষেত্রেতেই। হেলথ। জাস্ট নট হেলথ। আচ্ছা। হেলথ তো ঠিক আছে, শরীর তো থাকবে। শরীর আমাদের মন্দির। শরীর হুম। ভালো না থাকলে আপনার কোনোটাই ভালো লাগবে না হুম, করতে। হুম,
কিন্তু পয়সাটাও চাই, হুম, সুখটাও চাই, হুম, লাভিশ জীবনটাও চাই, হুম। সম্পর্কটাও চাই, সবগুলোই চাই। তাহলে ঠিক। সবগুলো চাই করতে গেলে আমাকে যে জায়গাগুলো থেকে চাই আসবে সেই কোথাও না কোথাও জায়গাগুলোকে কিছু ঠিক তো ব্যালেন্স করতে করতে হবে। হবে তো। হ্যাঁ, হ্যাঁ, আমার একদম। সব নিডস, আমি ভাবলাম যে একটা ইঞ্জিনিয়ার বড় কোম্পানিতে চাকরি করে ৩ লক্ষ মাইনে পায়। হুম, তার এফোর্টটা দেখতে হবে। তার এখন সাকসেসটা দেখলে হবে না। হ্যাঁ, সেটা বড় গাড়ি করে যাচ্ছে বা একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে রয়েছে, এই সাকসেসটা দেখে আমি ভাববো না বাবা কত ইজি পেল। তার কোশিশটা দেখতে হবে। হুম, তার পিছন দিকে কতখানি কোশিশ আছে। হুম, 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 তারপর সেই এই সাকসেসটা অ্যাচিভ করেছে। সুতরাং আপনাকে কোশিশটা করতে হবে। হুম, আরম্ভ করতে হবে বাস্তু থেকে, বডি থেকে। হুম, সেজন্যই তো আমরা মেডিটেশন করি। হুম, একদম। যোগব্যায়াম করছি, যোগা করছি। হুম, লাফিং ক্লাবে গিয়ে লোক হাসছে। হাসছে। হাসতে ভুলে গেছে মানুষ। ঠিক, হাসছে। ঠিক। হাসছে মানে কি? তার পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক হুম, অ্যাক্টিভেট হচ্ছে। আপনার মাথার মধ্যে থ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হচ্ছে। হুম, হুম, তা হুম, থ্যালামাস, হাইপোথ্যালামাস যদি অ্যাক্টিভেট না হয়, কোষ যদি যেগুলো মরা কোষ, যেগুলো চলছে না, মাইটোসিস হচ্ছে না, সেই কোষগুলো যখন অ্যাক্টিভেট হবে, দেন ইউ ক্যান ফিল দ্য সেন্স। আপনি তখন তো সেন্সটা অনুভব করতে পারবেন যে আমি কিছু করছি। হুম, অ্যাবসলিউটলি। হুম, আদারওয়াইজ আপনি তো সেন্সটা এনালাইজ করতে পারবেন না। কি হুম, করছেন নিজেই আপনার ডেস্টিনি ঠিক নেই। ঠিক, তাহলে আমি ঠিক। কোনটা করব সেটাই তো আমি জানি না। হুম, হুম, হুম। তাহলে আমরা যেটুকুন হাতের মধ্যে আছে বিরাট খরচার মধ্যে না গিয়ে সেই কাজগুলো তো আমরা করতেই পারি। যতদূর সম্ভব। ধরুন শাঁখ বাজাই। হুম, অনেক বাড়িতে শাঁখ বাজানো হয় না। হুম। আমি বলছি না সবাই বাজায় না। কিন্তু জেনারেলি বহু কালচারটা জেনারেল উঠে কালচার উঠে যাচ্ছে। যাচ্ছে আস্তে, হ্যাঁ, আস্তে। দেখবেন মানুষের মধ্যে এত ডাইভোর্স হতো কি? হ্যাঁ। এখন এত ডাইভোর্স কেন? হুম, সম্পর্কগুলো এত বিঘ্নিত কেন? হুম, আগেকার দিনের মা, কাকা, জেঠিমাদের ৪০ বছর ৫০ বছরের সম্পর্ক চলেনি? হুম, মা, কাকিমা, জেঠিমারা পায়ে আলতা পরতেন না? হুম। এখন পরে আলতা? স্কিন ডিজিজ হয় আলতা পরলে। সেটা তো কোনো কেমিক্যাল মেশানো হচ্ছে সেই সেটা জন্য। না হয় কেমিক্যাল মেশানো হচ্ছে। হুম, কিন্তু আমি আলতার ফোঁটাও তো দিতে পারি। পুরো পায়ে লাগালাম না। হুম। আমি লাল একটু পায়ে দিলাম। এটা আপনার পজিটিভিটি বাড়াবে। এটা আপনার আচ্ছা। অরাকে কানেক্ট করবে। লাল রং আমাদের ঊর্জাকে কানেক্ট করবে। হুম, হুম, আমার মধ্যে প্রাণবন্ত ভাব জাগাবে। হুম, হুম, পায়ে নূপুর পরতো মেয়েরা আগে। হুম, এখন পরে না দেখবেন। হুম। ওই ঝুমকের আওয়াজ বাড়িতে লক্ষ্মী বিরাজ করে। আচ্ছা। শান্তি বিরাজ করে। বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যায়। শঙ্খধ্বনি বাড়িতে ৩ বার বাজায়। হ্যাঁ, ব্রহ্মা, একদম। বিষ্ণু, মহেশ্বরকে হুম। কানেক্ট করা হয়। এই ৩ বার বাজালে আপনার বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন যেগুলো থাকবে, সেই নেগেটিভ ভাইব্রেশন থাকবে না। আগে যেরকম ছোটবেলায় ওই ৬টা, সোয়া ৬টার সময় প্রচুর বাড়ি প্রচুর থেকে শাঁখ বাজতো। শঙ্খের আওয়াজ আসতো। এখন আর এখনো শুনতে তো পাবেন কোনো না। একটা বাড়ি থেকে আসছে বা খুব নিজের রেয়ার, বাড়িতে যেটা শোনা যায় না। বাজলো। একদমই, শোনা হ্যাঁ। যায় না। তাহলে ঠিক, এই ঠিক। শাঁখের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুম, শাঁখ বাজালে আপনার বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন থাকবে না। আপনার বাড়িতে কোনো ব্লাক ম্যাজিক এর ইফেক্ট আসবে না। হুম, হুম। তো সেই জায়গা থেকে শাঁখের প্রচলন এসেছে। হ্যাঁ। মানে যেকোনো ট্র্যাডিশনাল প্র্যাকটিস সায়েন্টিফিক্যালি কোনো ডেফিনিটলি। না কোনো জিনিসের সাথে কানেক্টেড। আপনি এটাই বলতে প্রচন্ডভাবে চাইছেন। কানেক্টেড। হুম, আগেকার দিনে যারা যা কিছু ইউজ করত, হুম। কাঁসার থালায় ভাত খেত আগে। হ্যাঁ, এখন তো প্লেটে খাই। ঠিক। পেটের প্রবলেম আগে বেশি ছিল না, এখন বেশি এখন আছে। অনেক এখন বেশি। অনেক বেশি। হ্যাঁ, কাঁসার থালায় ভাত খাই না। হুম, আগে আমরা কাঁসার গ্লাসে জল খেতাম, হ্যাঁ, কপার গ্লাসে জল খেতাম। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সমস্যা কি বিরাট ছিল? হুম, অনেক আপনি কম। দেখুন দীর্ঘদিন ধরে মানুষ বেঁচে ছিল। এত ডাক্তারের পেছনে, এত ওষুধের পেছনে আমাদের খরচা হতো না। হুম। কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই তো অ্যান্টাসিড খেতে হয়। হুম, হুম। খেতে হয় তো? ঠিক, তাহলে ঠিক। আগেকার কালচারগুলো আমরা উড়িয়ে দেব না। হ্যাঁ, আমরা রাখতে নাই পারি কিন্তু উড়িয়ে দেয়া যাবে না। হ্যাঁ। আগেকার দিনের কালচারটা ঠিকই ছিল। আমরা মডার্ন হতে, হতে, শিক্ষিত হতে, হতে ওই কালচারগুলো আমরা ধামাচাপা দিয়ে দিচ্ছি। ওগুলো করলে যতদূর ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। যতদূর ব্যালেন্স করা যেতে ব্যালেন্স পারে। করা যায়। যদি হুম, পারা যায় করা উচিত। হুম, হুম। এতে কোনো স্ট্যাটাস নাবে না। আচ্ছা আপনার এরকম কখনো ফিল হয়েছে যে আপনি তো বাস্তু নিয়ে এত পড়াশোনা করছেন, চর্চা করছেন, আপনার এত ক্লায়েন্ট আছে। তো কারোর বাড়িতে ঢুকেই একটা এনার্জি ফিল আপনি কি হ্যাঁ, করতে পান? প্রচুর পাই। সেটা যদি ধরুন আপনি বাস্তু দেখেনওনি হুম, হুম, বা হয়তো এক ঝলকে আপনি যা দেখলেন মনে হলো যে সবকিছু ঠিকই আছে। হুম। আপনি জানেনও না যে বাস্তুর কি অবস্থা। কিন্তু কোথাও ঢুকে একটা পজিটিভ ফিলিং হয় বা কোনো বাড়িতে ঢুকেই একটা নেগেটিভ নেগেটিভ ফিলিং হয়। ফিলিং হয়। গন্ধ তো পাওয়া যায়। হ্যাঁ, তো এটা কি বাস্তু নাকি এটা ডিপেন্ডস অন দ্যা হিউম্যান বিংস যারা ওই বাড়িতে থাকে দেখুন ২ টো বা ৩ টেই কাজ হতে পারে। হ্যাঁ, একে অপরের ইন্টারলিঙ্কড। সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্ক। হুম, বাস্তুটা কোথায় হয়েছে দেখতে হবে। বাস্তুটা যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে শ্মশান ভূমি ছিল হয়তো, গোরস্থান ছিল হয়তো, কবর আচ্ছা। ছিল হয়তো। হুম, সেই জায়গায় বাস্তুটা হয়েছে। বা বাস্তুর কাছাকাছি কোনো রকম মন্দির ছিল, সেই মন্দিরটা কোনোদিন খোলাই হয় না। আচ্ছা। দীর্ঘদিনের মন্দির বা মন্দিরটার চূড়াটা ভেঙে গেছে। আমরা হুম, দেখিইনি। বাস্তুর সঙ্গে কিন্তু কানেক্টেড। বাস্তু ভিটের মধ্যেই বা জমির মধ্যেই সেটা রয়েছে। আচ্ছা। বা বাস্তুর মধ্যে আপনার বাথরুম বা টয়লেট যেটাই হোক না কেন সেটা নেগেটিভ জায়গায় রয়েছে। হুম, বাস্তুর মধ্যে আপনার অনেক দিনের বাড়ি একটা রুম হুম, খোলাই হয় না। হুম, বন্ধই পড়ে রয়েছে। হুম। তাহলে বাস্তুতে ঢুকলেই আপনি বুঝতে পেরে যান বাস্তুর মধ্যে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। নেগেটিভ আচ্ছা। ওয়েভস রয়েছে। বাস্তুর মধ্যে ঢুকলেই আপনি তার গন্ধ যারা বাস্তু নিয়ে কাজ করি ধরুন, আমরা যারা স্পিরিচুয়াল লোক যারা এই সমস্ত কাজের সঙ্গে সারাদিন যুক্ত,
আমাদের মধ্যে আমরা ঢুকলেই পা দিলেই বুঝতে পারি যে বাস্তুর মধ্যে নেগেটিভ রয়েছে বা বাস্তুর মধ্যে কোনো আচ্ছা। রকম নেগেটিভ রয়েছে। বাস্তুর মাটি শুঁকেও আমার ভগবানের আশীর্বাদ, হুম, মাটির দিক থেকে আমি বলতে পারি যে আপনার বাস্তুতে কি প্রবলেম আছে। হুম, সেটা আমি টুকটাক একটু আধটু প্র্যাকটিস এবং দীর্ঘদিনের এই স্পিরিচুয়ালিটির কানেকশনে আমি বাস্তুর মাটি দেখে বলে দিতে পারবো। আপনাকে বাস্তু দেখব না, কিন্তু বাস্তুর মাটি দেখে আমি মাটি শুঁকে তার গন্ধ থেকে বলে দিতে পারি বাস্তুর মধ্যে কি নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। সেটাই ওই বাড়িতে যারা থাকে তাদের ইমপ্যাক্ট তাদের করছে। ইমপ্যাক্ট করছে, তাদের মধ্যে আর কার সেই শরীর খারাপ হচ্ছে, ভাইব্রেশনটা সেই আরো বাড়ছে। আরো বাড়ছে। আচ্ছা। বাড়তে নেগেটিভ হয়ে যাচ্ছে। হুম, ডেভেলপমেন্ট দেখুন কিছুতেই ডেভেলপ হচ্ছে না। কিছুতেই ডেভেলপ হচ্ছে না। হুম, প্রচুর পরিশ্রম করছে, ভালো চাকরি করে, কিন্তু প্রতি মাসেই ধার হয়ে যাচ্ছে। প্রতি মাসেই আচ্ছা। উধারি হয়ে যাচ্ছে। হুম, কিছুতেই সাফিসিয়েন্সি আনতে পারছে না। হুম, বেরোতে পারছে না বেড়াটোপ থেকে। হুম, হুম। তো এরকম তো আমিও অনেক শুনেছি যে আ অনেক ডেট আছে, হুম, এরকম দেনা আছে, কারোর টাকা আটকে টাকা আছে। আটকে আছে। তো আপনি দেখবেন টাকা যাদের আটকে আছে দেখবেন তাদের নর্থ ইস্ট কর্নারেতে আচ্ছা, দেখবেন গোলাপি কালার করা আছে। কালারটা গোলাপি বা কালারটা দেখা দেখা গেল হোয়াইট করা আছে, সাদা করা আছে, ইয়েলো করা আছে, পিঙ্ক করা আছে, ব্লু করা আছে। ব্লুটা করতে পারেন, ডিপ ব্লু করতে হবে। নীল, ওশান ব্লু করতে পারেন অ্যাকচুয়ালি। আচ্ছা। নর্থ ইস্ট কর্নারে কালারের যদি গন্ডগোল হয় আপনার টাকা আটকে যাবে। নর্থ ইস্ট নর্থ ইস্ট কর্নারে বা আচ্ছা। নর্থের দেওয়ালে হুম। যদি কালারের কম্বিনেশনের কোনো ডিফিকাল্টিজ থাকে, তো এই যে প্রবলেমস গুলো আমি বললাম, আপনি মানে সাথে সাথেই বললেন যে বাস্তু কোনো না কোনো কোথাও না কোথাও দোষ আছে। তো পুরোটাই কি বাস্তু নাকি কোথাও না কোথাও অ্যাস্ট্রোলজিও এখানে আসছে? অ্যাস্ট্রোলজিতে দেখুন লগ্ন অ্যাসেন্ডিং আমরা থেকে ক্যালকুলেশন করি হুম, অ্যাস্ট্রোলজি। অ্যাসেন্ডিং হচ্ছে নাম্বার ১ নম্বর ঘর। আমরা রোমান হরফ দিয়ে অ্যাস্ট্রোলজিকে ঘরগুলোকে ডিনোট করি। ঠিক আছে। তাহলে লগ্ন সাপেক্ষে 4th হাউস যেটা বাস্তু, বাড়ি, হুম, হুম। সেই জায়গায় যদি রাহু বা কেতুর কম্বিনেশন থাকে তাহলে আপনার বাস্তুদোষ হয়ে গেল। মানে আমি হরোস্কোপ দেখে বলে দিলাম যে আপনার বাস্তুতে ওই কানেকশনটা রয়েছে। আচ্ছা, আচ্ছা। ওই হুম, কানেকশনটা রয়েছে। এবার আমি জায়গাগুলো ডিনোট করব কি করে? সেটা হুম, নিউমেরোলজি ফিংশুইয়ে চলে আসবো। হুম, সেই নিউমেরোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থকে ক্যালকুলেশন করে একটা ছক বানাবো। সেই ছক বানিয়ে আমি দেখে নেব সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট হুম, কোন কর্নারে হুম, সংখ্যাগুলো পাচ্ছে কি পাচ্ছে না। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সংখ্যাগুলো ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। হুম। দেখা গেল ৩ টে গ্যাপ এসে গেছে। সাউথ ইস্ট কর্নারে গ্যাপ, কোনো সংখ্যা নেই সেখানে। আচ্ছা। কোনো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কোনো সংখ্যা বসছে না। হুম, তাহলে সাউথ ইস্ট কর্নার আপনার ডেফিনিটলি গন্ডগোল হয়ে রয়েছে। এবার হরোস্কোপের সঙ্গে আমি এটা মেলাবো কি করে? হরোস্কোপের যে লগ্ন হুম, যদি মেষ রাশি হয় ধরুন, হুম, এরিজ হয়, এরিজ ডিনোট করে পূর্ব দিককে। হুম, হুম। পূর্ব দিককে ডিনোট করে। তাহলে পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম, কর্কট রাশি পর্যন্ত পশ্চিম। তাহলে পশ্চিম দিকে কানেকশন আপনার খারাপ হয়ে গেল। তাহলে আচ্ছা। পশ্চিম দিক মানে লগ্ন সাপেক্ষে পশ্চিম দিক মানে কেতু বললাম হুম, চতুর্থভাবে কেতু বসে আছে। তাহলে কর্কট রাশিতে আপনার কেতু বা রাহু বসে আছে। হুম। তাহলে ওই জায়গাটা কিন্তু ওয়েস্ট পার্টকে ডিনোট করছে। আচ্ছা, তাহলে আচ্ছা। দেখবেন ঠিক আপনার জন্ম ছক অনুযায়ী যেটা আমি বানালাম সেই জায়গাতে সাউথ ওয়েস্ট বা ওয়েস্টের বা সাউথ ইস্টের কোনো না কোনো পার্টে সংখ্যা পায়নি। তাহলে হুম, সেই জায়গাটা আপনার ডিনোট হয়ে গেল যে আপনার বাড়ির বাস্তুতে ওয়েস্ট পার্ট পশ্চিম দিশা আপনার খারাপ। তাহলে আচ্ছা, আপনার বাবা-মা এবং আপনার রেসপনসিবিলিটি নেয়ার ক্যাপাসিটি নেই। আচ্ছা, আচ্ছা। সাউথ ওয়েস্ট পার্ট আপনার রেসপনসিবিলিটি। হুম, আর এই হেড অফ দ্য ফ্যামিলির আ বা হুম, ঘর হওয়া উচিত, রুম হুম। হওয়া উচিত। তাহলে সেই হেড অফ দ্য ফ্যামিলি দেখা গেল সে বাবা কোনোদিন কোনো কিছু করেইনি কোনোদিন। ও চাকরি-বাকরিই করেনি। হ্যাঁ। বা বাবা চাকরি-বাকরি করেছে, ছেলে তার দায়িত্ব নেয় না। হুম, হুম। তাহলে রেসপনসিবিলিটি ল্যাক হয়ে যাবে। কোথাও না কোথাও কোথাও হচ্ছে। না কোথাও একটা চেইন সিস্টেম এ চেঞ্জেস হচ্ছে। চেঞ্জ সিস্টেম হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। তো ধরুন জাস্ট এটা সবারই হয়। আজ ধরুন আমি কোনো প্রবলেম এর মধ্যে আছি। ধরুন জব বা বিজনেস হুম। বা ক্যারিয়ার। তো ১ম এ আমার কি দেখা উচিত? কোনো অ্যাস্ট্রোলজার এর কাছে যাওয়া উচিত বা বাস্তুতে যাওয়া উচিত? কোনটা ১ম এ ঠিক আগে করবে? আমার ক্ষেত্র থেকে আমি বলব ফার্স্ট অ্যাস্ট্রোলজি দেখে নিন। সেই অ্যাস্ট্রোলজি দেখে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখে হুম। আপনাকে বাস্তুটাও প্রেডিক্ট করে দিতে পারবে। যে অ্যাস্ট্রোলজি জানে এবং বাস্তু আচ্ছা। জানে, যার দুটোই। ঠান্ডা আছে, পড়াশোনা আছে, হ্যাঁ। যার এটা প্যাশন, প্রফেশন দুটোই একসঙ্গে। ঠিক, ঠিক, ভালোবাসতে হবে জিনিসটাকে। ঠিক, ঠিক। আমি বাড়িতে কুকুর পুষলাম বাচ্চা করার ব্যবসা করব বলে হ্যাঁ, করলে হবে না। আগে ভালোবাসতে হবে। ঠিক, ঠিক। ব্যাপারটায় ভালোবাসায় নিয়ে আসতে হবে। তারপর আপনি সাবজেক্টটা নিয়ে প্রফেশন করবেন। হুম, আগে ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। হুম, সুতরাং সেরকম মানুষের কাছে গিয়ে দেখতে হবে যে অ্যাস্ট্রোলজির ডেট অফ বার্থ থেকে আপনাকে সবটা বলে দেবে। আপনার বাবা-মা, আপনার স্বামী-স্ত্রীর সম্পর্ক, আপনার ছেলেপুলে, আপনার বাড়ি-ঘরদোর, আপনার চাকরি সে বলার ক্যাপাসিটি রাখবে। হুম, সেরকম মানুষের কাছে পৌঁছতে হবে। হুম। আচ্ছা। তাহলে মানে আপনি বলছেন যে ফার্স্ট ফার্স্ট স্টার্ট উইথ অ্যাস্ট্রোলজি। ডেট অ্যাস্ট্রোলজি। অফ বার্থ, টাইম অফ বার্থ, হ্যাঁ, প্লেস অফ বার্থ। হুম। ওট সেটা থেকে সলিউশন বেরিয়ে গেলে সেটা তো থেকে ঠিক আছে। সলিউশন বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। এবার অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট, বাস্তুর পার্ট দুটোই সে বলে দিতে পারবে যে আপনার বাস্তুতে এই জায়গাগুলো প্রবলেম হতে পারে। হুম। এবার আপনি বললেন যে না, না দেখে। না দেখেই আচ্ছা, বলবে। বাড়ি না দেখে বাড়ি শুধু না দেখেই আপনার বলবে। ডেট অফ বার্থ ডেট দেখে। অফ বার্থ দেখে। হুম। এবার আমি বলার পর যে পারেন তিনি বললেন। ঠিক, ঠিক। বলার পর এবার তিনি বললেন যে নাহলে বাস্তুটা ভিজিট করুন। তখন বাস্তু ভিজিট করার প্রশ্ন আসছে। আগে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা আরেকটা জিনিস করা যেতে পারে। আপনার বাস্তুর যে ম্যাপ বা হুম, বাস্তুর যে এটা রয়েছে, গ্রাফটা রয়েছে হ্যাঁ। যেটা ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, সেটা নিয়ে এসে রেখে দেয়া। সেই অনুযায়ী সে একটা ডিসিশন নেবে যে আপনার কোন জায়গাটা কোন পার্ট হয়ে রয়েছে।
মানে দুটোই ইন্টারলিঙ্ক। দুটো ইন্টারলিঙ্ক। কিন্তু হ্যাঁ। ফার্স্ট আমার মনে হয় যদি অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে অ্যাস্ট্রোলজিতে গিয়ে যারা কেপি জানে, কৃষ্ণমূর্তি পদ্ধতি জানে, যেখানে সাবলট বললাম রেজাল্ট অফ দ্য প্ল্যানেট, তো সেই রকম একটি মানুষ দেখতে হবে, তাকে ফাইন্ড আউট করতে হবে, তার কাছে গিয়ে জানতে হবে এবং দেন আপনাকে প্রসিড করতে হবে। ওটা দেখেই আপনার মোটামুটি 70-75% বলে দেবে সে। বলে দেবে। ঠিক আছে। আর যেরকম বলছে যে এটা নাকি ছিল দ্য ইয়ার অফ স্যাটার্ন। হ্যাঁ, ইয়ার অফ স্যাটার্ন ছিল। হ্যাঁ। তো অনেক লোক ইম্প্যাক্টেড হয়েছে। হুম। তো এই শনির মহাদশা, শনির দশা এই জিনিসটা এক্স্যাক্টলি কি? শনির দশা আপনার জন্মছকে শনি কোথায় আছে দেখতে হবে। হুম। জন্মছকে স্যাটার্ন কোথায় আছে হুম। সেটা দেখতে হবে। হুম। এই মুহূর্তে ধরুন ট্রানজিটে স্যাটার্ন অ্যাকুরিয়াসে আছে, কুম্ভ রাশিতে রয়েছে। আচ্ছা। 5 মাস 6 মাস 145 দিন শনি বক্রী অবস্থায় রেট্রোগ্রেড ছিল। হুম। এই রিসেন্টলি শনি রেট্রোগ্রেশন থেকে বেরিয়ে মার্গী হয়েছে এবং সে অ্যাকুরিয়াসে রয়েছে। মার্চ মাসের শেষার্ধে গিয়ে ও মীন রাশি পাইসেসে চলে যাবে। আচ্ছা। চলে যাবে। ঠিক তো আছে। এই যে শনি প্রত্যেকটা ঘরেতে শনি 2.5 বছর করে 2.5 ইয়ার্স করে থাকে। আচ্ছা। স্যাটার্ন থাকে আচ্ছা। 2.5 ইয়ার্স এবং প্রতি বছর শনি 145 দিন মার্গী বা বক্রী হয়, হুম। রেট্রোগ্রেড হয়। হুম। শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট। কার্মিক প্ল্যানেট। কার্মিক ঠিক প্ল্যানেট। আছে। শনির ভগবান ইষ্ট দেবতা হচ্ছে দক্ষিণাকালী। হুম। দক্ষিণাকালী। তাহলে এই শনির বছরে শনি মানেই খারাপ না। শনি আপনাকে চাপড় ফাড়কা দিতে পারে। হুম। শনির 7.5 শনির ঢাইয়া কানেক্টেড। হুম। এবার শনি জন্মছকে যদি ম্যালিফিক প্লেসে থাকে, ধরুন 6-এ রয়েছে, 8-এ রয়েছে, 12-এ রয়েছে, সব লগ্ন সাপেক্ষে। হুম। লগ্ন 1 নম্বর, লগ্ন সাপেক্ষে 6th হাউস যেখানে হবে সেখানে শনি বসে রয়েছে। হুম। অষ্টম ভাব 8 হাউসে যদি শনি বসে থাকে বা 12 হাউসে যদি শনি বসে থাকে, হুম। তাহলে কিন্তু শনির দশা অন্তর্দশা আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। আচ্ছা। শনি যদি অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেটের দ্বারা দৃষ্ট হয়, অ্যাসপেক্টে আসে, ধরুন রাহু দ্বারা শনি দৃষ্ট, হুম। কেতুর কোনো দৃষ্টি নেই, রাহু দ্বারা, মঙ্গল দ্বারা শনি দৃষ্ট, হুম। বা শনির নিজস্ব দৃষ্টিতে শনি যেমন এখন কুম্ভ রাশিতে বসে এরিসকে দেখছে, হুম। থার্ড অ্যাসপেক্টকে এরিসকে দেখছে, হুম। ওখানে আবার রাহু দৃষ্টিরও কিন্তু এই মুহূর্তে রয়েছে। বাবারে! তাহলে আচ্ছা। রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে, 12 দৃষ্টি রয়েছে। রাহু হুম। কিন্তু এই মুহূর্তে পাইসেসে বসে আছে, হুম। মিনে বসে আছে। রাহুর দৃষ্টি কিন্তু ক্লকওয়াইজ, হুম। অ্যান্টি ক্লকওয়াইজ নয়। সব গ্রহে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু রাহুই একমাত্র ক্লকওয়াইজ দৃষ্টি দেয়, আচ্ছা। অ্যাসপেক্ট দেয়। হুম। রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার এরিসকে, আর হুম। শনিও থার্ড অ্যাসপেক্টকে এরিসকে দেখছে। তাহলে ওই জায়গাটা কিন্তু শ্রাপিত দোষ হয়ে রয়েছে। হুম। এবার ধরুন চন্দ্র সাপেক্ষে আমরা গোচর বিচার করব। হুম। চন্দ্র ধরুন কাউর এরিস, মেষ, তাহলে মেষে চন্দ্র কিন্তু রাহু এবং শনি দ্বারা এফেক্টেড হয়ে গেল। তাহলে চন্দ্র যদি মা হয়, চন্দ্র তো জল, ওয়াটারি প্ল্যানেট, হুম। হুম। তাহলে মা ওরিয়েন্টেড জায়গা মেষ রাশিতে জাতক জাতিকাদের খারাপ যাবে। হুম। আপনার মানসিকতার জায়গা আপস অ্যান্ড ডাউনস হবে। হুম। আপনার গলা ওরিয়েন্টেড সমস্যা, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছে মস্তক, কালপুরুষ চক্রের মস্তক হচ্ছে মেষ, হুম। তাহলে মস্তক ওরিয়েন্টেড এবং মুখমণ্ডল ওরিয়েন্টেড সমস্যা আপনি কিন্তু ভুগবেন। আচ্ছা, আচ্ছা। হুম। ভুগবেন। দাঁতের সমস্যাও হতে পারে, যেহেতু স্যাটার্ন আপনার হাড্ডি এবং দাঁত হুম। কানেকশন করে, হুম। তাহলে আপনার দাঁতের সমস্যাও আপনি কিন্তু ভুগতে পারেন এই সময়টা। এবং আপনার ইকোনমিক্যাল জায়গা, সেই জায়গাটাও কিন্তু ডিটোরিয়েট হতে পারে। ইকোনমিক্যাল জায়গা ডিটোরিয়েট হবে কেন? কারণ আপনার শরীরটা যদি ভালো না থাকে, আপনি ইরেগুলার হয়ে গেলেন আপনার কাজের থেকে, আপনার কনসেন্ট্রেশন হলো না, হুম। সো আপনি সেই জায়গা থেকে পিছোতে আরম্ভ করলেন, তাহলে হুম। আপনার ইকোনমিক্যাল জায়গাও কিন্তু ডিটোরিয়েট হবে। ঠিক। তো এই জিনিসটা যে শনির দশা, এটা মিটিগেট করার কিছু, কিছু প্রসেস আছে? শনির দশা মিটিগেট করার প্রসিডিওর বলতে আপনি শনির মন্ত্র জপ করতে পারেন, আচ্ছা। দক্ষিণাকালীর পুজো করতে পারেন, হুম। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন হুম। রেগুলার বেসিসে। আমি বলে দিই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা। হ্যাঁ, হ্যাঁ, বলুন অবশ্যই। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনামৃত মৃত্যুষ্মুক্ষ্যমামৃতাৎ তৎপুরুষায় বিদ্মহে বিদ্মহি মহাদেবায় ধিয়ো তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওং জুং স পালয় পালয় স জু ওং নমঃ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমরা রেগুলার 8 বার বা 28 বার আমরা চ্যান্ট করব। হুম। এর সঙ্গে সঙ্গে শনির যে বীজ মন্ত্র আছে, ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। ওং প্রাং প্রিং হুম। প্রং স শনিশ্চরায় নমঃ। হুম। এই মন্ত্র আমি রেগুলার জপ করতে পারি। আমি বলবো, আমার ব্যক্তিগত নয়, আমি শাস্ত্র থেকেই বলছি, হুম। বড় ঠাকুরের মন্দির বা শনি ঠাকুরের মন্দিরে গিয়ে ধূপবাতি দেখালে কিন্তু 10% করে ডিটোরিয়েট হবে। আচ্ছা। যারা যারা যাচ্ছেন হ্যাঁ। তাদের সবাইকেই বলবো, বারণ করছি না, আমি আপনাদের কারণটা ব্যক্তি জানতে চাইবো। আমি বারণ করবো না, যে যা যাচ্ছেন যান, হ্যাঁ। কিন্তু শনির ডাইয়া, শনির সাড়ে চলছে, শনির দশা চলছে, শনি আমার খারাপ, শনি আমাকে শেষ করে দিল, এই কনসেপশন থেকে বেরিয়ে যান। শনি কাউকে শেষ করে না, শনি আপনাকে স্টিল তৈরি করে, জীবন যুদ্ধ দেখায়, হুম। আপনার লাইফস্টাইলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে শনি। হুম। শনি আপনাকে জীবন দেখায়, জীবনের বাস্তবটাকে দেখায়, রিয়েলিটিটাকে আপনি ফেস খুবই করে। পজিটিভ বলছেন। ডেফিনেটলি শনি মানে খারাপ না, লোকের ভুল ধারণা। হুম। মানুষ ভয় দেখানোর অ্যাস্ট্রোলজি আমরা করব না, হুম। আমরা মানুষকে গাইডলাইন দেবো। কেন ভয় পাবে মানুষ? হুম। শনি আমাদের পজিটিভিটি দেয়, শনি আমাদের কার্মিক প্ল্যানেট। শনি যদি আমার জন্মছকে খারাপ থাকে তখন আমাকে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, হুম। শনির দশাতে তাও।
হুম, অন্তর্দশাতে, প্রত্যন্ত দশাতে, প্রাণ দশাতে, সূক্ষ্ম দশাতে দেবে। হুম, কিন্তু শনি আমাকে নেগেটিভ দিতে পারে না। শনি আমাকে জীবন বোধ দেয়, যেটা আমাদের দরকার। যেন আমি প্রত্যেককে বলি, প্রত্যেকের জীবনে সেলসে চাকরি করা উচিত। হুম, আপনি জীবনটা দেখুন আগে। হুম, হাতে ইজিলি যে পয়সা পেয়ে যায়, সে যে পয়সার এটা ভ্যালু, ভ্যালুটা হুম, সে যেটা বুঝবে, আর যে কঠিনভাবে পয়সা রোজগার করে সে ভ্যালুটা বুঝবে। তার দুজনের বোঝাটা কিন্তু আলাদা। একদম ঠিক। তাহলে আপনাকে জীবন বোধটা নিতে হবে। আপনি গিয়ে আগে বিতাড়িত হন। হুম, প্রথমে হুম, পেয়ে যাওয়ার আশা থাকলে প্রতিদিনই পেতে ইচ্ছা করবে, হুম, তখন ডিপ্রেশনের জায়গায় যাবেন। হুম, সুতরাং আগে স্ট্রাগল, দেন সাকসেস। সেই সাকসেসের স্টেবিলিটি অনেক। হুম, সুতরাং শনি আপনাকে শেখাচ্ছে, শনি আপনাকে জীবন বোধ দিচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করুন। হুম। তো আর আপনি যে বললেন যে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে ধূপবাতি দিলে বড় কাজ ঠাকুরের হবে না। খোঁড়া, পা খোঁড়া, বড় ঠাকুরের দৃষ্টি লাগে। আপনি যদি ডাইরেক্টলি গিয়ে বড় ঠাকুরের শনিবার ধূপবাতি, প্রচুর লোক দেয় ধূপবাতি। ধর্মে আমি আঘাত করছি না কাউর, না, যার যেটা না, ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, ঠিক, দেন, ঠিক, যার যেটা মনে ঠিক। হচ্ছে দিন। আমার ব্যক্তিগত অভিমত, আমি সকলের সঙ্গে হয়তো নাম মিলতে পারে, আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে যেদিন ধূপবাতি দেবেন তার পরদিন থেকে 10% করে ডিটোরিয়েট হবেন। কেন? কারণ ওর হ্যাঁ, দৃষ্টিটা আপনার ডাইরেক্ট লাগছে। বড় আচ্ছা, ঠাকুর দেখবেন, শনি ঠাকুরের মন্দির হ্যাঁ, সমস্ত জায়গায় ড্রেনের মধ্যে, ড্রেনের কাছে, নোংরা জায়গাতে বসে রয়েছে। তাহলে শনি হচ্ছে নোংরা। হুম, হুম, শনি হচ্ছে নোংরা। তাহলে আপনি যত করবেন, যত ওখানে যাবেন, হুম, আপনি ভাবলেন আমাকে ভগবান দিচ্ছে, শনি ঠাকুর আমাকে চপ্পর ফাড়কে দেবে, আপনি ডিটোরিয়েট হবেন। শনির দৃষ্টি আপনার কাছে যাচ্ছে। যদি যেতেই হয়, আচ্ছা, তাহলে বাঁ পায়ের দিকে তাকিয়ে আপনি ধূপবাতি লাগান। বাঁ পা হুম, খোঁড়া শনির। হুম, আচ্ছা, তো শনি ঠাকুরের দৃষ্টি থেকে বাঁচতে আমি বলবো, শনি ঠাকুরের মন্দিরে যাওয়ার দরকার নেই। আপনি হুম, দক্ষিণাকালীর পুজো করুন। হুম, হুম, ওং ওইং হ্রিং শ্রিং দক্ষিণা কালিকায় নমঃ বলুন। একটা লাল জবা ফুল দিন না। হ্যাঁ, আমি মন্ত্র বলতে পারি না, আমি জবা ফুল দেবো। হুম, মা জবা ফুল নাও। হুম, আমি মন্ত্র জানি না। সবাইকে মন্ত্র বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হুম, হুম, কিন্তু অন্তরাত্মার শুদ্ধিকরণ বা পিউরিফিকেশনের জন্য হুম, আপনি এক অন্ত হয়ে আপনি ঠাকুরকে ডাকতে পারেন। হুম, ঠাকুরের অবয়ব আপনার মনের মধ্যে চিন্তনে আনতে পারেন। হুম, সেটা করতে পারেন। আপনাকে বিরাট পণ্ডিত হতে হবে, বিরাট মন্ত্র জানতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হুম, হুম। তো কোথাও না কোথাও কি আপনি এটাও বলতে চাইছেন যে নিজের যে কর্ম, হুম, যেটা আপনি বলছেন শনি একেবারেই নেগেটিভ না, আপনাকে স্টিল তৈরি করছে। হুম, আপনাকে অনেক বলিষ্ঠ করছে। একদমই তাই। তো আপনি কি বলতে চাইছেন যে নিজের কর্ম যদি আমরা ইমপ্রুভ করতে পারি, একদম। তাহলে আপনার মন্দিরে যাওয়ার দরকারই নেই? নিজের কর্ম ইমপ্রুভ করার মধ্যে নিজেকে একটু রুলস অ্যান্ড রেগুলেশন এর মধ্যে থাকতে হবে। আমি মদ খাবো, আমি হুম, ঘরে বসে মদ খাবো না। আচ্ছা। হুম, আমি দাড়িটা পরিষ্কার করে শেভ করব। হুম, খোঁচা, খোঁচা দাড়ি আমার থাকবে না। হুম, আমার চুলটা কম থাকতে পারে বা না থাকতে পারে, কিন্তু আমি প্রপারলি রাখবো। যদি হুম, থাকে আমি প্রপারলি থাকবো। হুম, আমি পরিষ্কার জামাকাপড় পরার চেষ্টা করব। হুম, আমার সক্স ছিঁড়ে গেছে, বুটের ভেতরে শুয়ের ভেতরে থাকছে, কেউ দেখবে না। আমি কিন্তু ডিটোরিয়েট হতে থাকলাম। আচ্ছা। হুম, আমি মোজাটা পাল্টে নেব। হুম, আমার হুম, কম পয়সা থাকতে পারে, কিন্তু আমি পাল্টে নেব। হুম, আমার আন্ডারগার্মেন্টসটা ছিঁড়ে গেছে, ভেতরে হুম, থাকছে, কেউ দেখবে না। হুম। আমি কিন্তু ডিটোরিয়েট হব। মানে ছেঁড়া জামাকাপড় ছেঁড়া জামাকাপড় পরতে পরিষ্কার আপনার থাকুন, হুম, একদম ফ্রেশ থাকুন। হুম, তা বলে আমাকে ব্র্যান্ডেড জামাকাপড় পরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হুম, আপনার একটা জামাই থাকতে পারে। হুম। সেটাকে পরিষ্কার করে ধুয়ে পড়ুন। ক্লেanliness ক্লিন করুন, পড়ুন পরের দিন। হুম, আমি বাসি জামাকাপড় হ্যাঙ্গারে করে, প্রচুর জামাকাপড় বিছনার ছদ্রিতে, দেখবেন অনেকের ছদ্রিতে হ্যাঁ, প্রচুর জামা ঝুলছে, প্যান্ট ঠিক, ঝুলছে। ঠিক, ঠিক। রাখবেন না, শনি আপনাকে জড়িয়ে ধরবে, আপনার ডেভেলপমেন্ট হতে দেবে না। হুম, ওটা শরীর জায়গা কম থাকতে পারে, ওটা পাট করে রাখুন। হুম, একটা জায়গায় রাখুন। বিছানা যেটা শয্যা, যেটা আপনার নিদ্রা, সেই জায়গাটা যেটা আপনি সবথেকে শান্তির জায়গায় করেন, হুম, সেই জায়গায় আপনি সারাদিনের বর্জ্য জিনিসপত্র নিয়ে এসে রাখছেন, তাহলে আপনার শনি তো আপনাকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হুম, হুম, আপনাকে রাত্রে নিদ্রাও দেবে না, ইনসোমনিয়ায় ভুগবেন। হুম। ২০২৫ কোন, কোন রাশিকে সতর্ক থাকতে হবে? ২০২৫ প্রথম সতর্ক রাশি হচ্ছে মিথুন রাশি, হুম, ফার্স্ট। সেকেন্ড সতর্কতার রাশি হচ্ছে মিন হুম। অ্যান্ড অ্যাকুরিয়াস, কুম্ভ। এই কোন, কোন ৩ টি। দিক থেকে? প্রথম কথা হচ্ছে জেমিনাইজে শারীরিক সমস্যা তৈরি হওয়ার জায়গা, হুম, শরীর খারাপ। হুম, মীন রাশিতেও শরীর খারাপের জায়গা রয়েছে। হুম। মীন রাশিতে অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে মে, এপ্রিল আচ্ছা। মাসের পর। হুম, কারণ এর লজিকটা আমি বলে দিচ্ছি। হুম, শনি এই মুহূর্তে, রাহু ওখানে বসে আছে মীন রাশিতে। হুম, শনি মার্চ মাসে বেরোবে। তাহলে হুম, রাহু শনি একসঙ্গে কম্প্যাক্ট হবে, কনজয়েন্ট হবে হুম। ইন পাইসেসে। বাবা! তাহলে শনি রাহুর এই কম্বিনেশনকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় বলি হচ্ছে শ্রাপিত দোষ। কেউ, কেউ একে হুম। সাধু সর্প দোষ বলে। এটা আচ্ছা, গোচরে হবে আচ্ছা। ২ মাস। হ্যাঁ। এপ্রিল, মার্চ লাস্টের থেকে মে মাস পর্যন্ত। হুম, তারপর রাহু আবার ট্রানজিট করে অ্যাকুরিয়াসে চলে আসবে, কুম্ভ হুম, চলে আসবে। তখন হুম, খানিকটা নিশ্চিন্ত হুম, হওয়া গেল। হুম। তো ওই ২ মাস কিন্তু টালবাটালের সময়। আচ্ছা। তো মীন রাশির ক্ষেত্রে আবার মীন রাশির সেকেন্ড স্টেজে শনির সাড়ে সাথী ঢুকবে। হুম, এখন ফার্স্ট স্টেজ চলছে। সেকেন্ড স্টেজ কুম্ভ রাশির
থার্ড স্টেজ চলবে সাড়ে সাথী। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু শারীরিক জায়গা, অসুস্থতার জায়গা, টিউমার ওরিয়েন্টেড জায়গা। হুম যাদের টিউমার আছে, ধরুন হুম মহিলাদের ওভারিতে সিস্ট হয়, হুম সেই সিস্টের সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা, হুম সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার জায়গা, আচ্ছা সাডেনলি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হওয়ার জায়গা, হুম এই জায়গাগুলো কিন্তু অলরেডি কিন্তু অ্যাকুরিয়াসে কুম্ভ রাশিতে হবে। হুম মীন রাশির ক্ষেত্রে শারীরিক জায়গা, জল ওরিয়েন্টেড সমস্যার জায়গা তৈরি হওয়া, বাড়িতে পারিবারিক কোনো রকম সমস্যা, কোর্ট কাছারি, মামলা মকদ্দমার জায়গা তৈরি হওয়ার জায়গা হুম মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। হুম আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যা, শ্লেষ্মাজনিত কারণেতে প্রবলেম, গলব্লাডার স্টোন, হুম স্টোন ওরিয়েন্টেড কোনো রকম সমস্যা, হুম সেটা গলব্লাডার হতে পারে, কিডনি হতে পারে, হুম প্যানক্রিয়াটাইটিস ওরিয়েন্টেড কোনো রকম সমস্যা, আচ্ছা এই ধরনের সমস্যা কিন্তু ভোগাতে পারে 2025 সাল। বেসিক কিছু প্রিকশন এই তিনটে বেসিক রাশির জন্য প্রিকশন ৩ টে রাশির জন্যে, যাদের সাড়ে সাথী চলছে, ধরুন মীন রাশি এবং কুম্ভ রাশির মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট করা, আচ্ছা কিছু মন্দিরে গিয়ে কিছু ডোনেট করা। হুম আপনাকে ১ লক্ষ দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনি ১০ টাকাও দিতে পারেন। কোনো ভট্টাচার্যি বা পুরুত মশাই যিনি আছেন, হুম তাকে লাড্ডু দেয়া, হুম হনুমান চালিসা পাঠ করা, হুম বা পঞ্চমুখী হনুমানের মন্ত্র চ্যান্ট করা। হুম। পঞ্চমুখী হনুমানের মন্ত্র আমি একটু বলে দিই। হুম হুম ওং হরি মার্কাটে মার্কাটায় সাহা, হুম এই মন্ত্র চ্যান্ট করতে পারি। বা আমি হনুমানজির মন্ত্র চ্যান্ট করতে পারি, ওং অঞ্জনীজায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমতায় প্রচোদয়াৎ, হুম হুম এই মন্ত্র আমি চ্যান্ট করতে পারি ১১ বার বা ২১ বার করে আমি চ্যান্ট করতে পারি। হুম হনুমান মন্দিরে গিয়ে আমি লাড্ডু ডোনেশন দিতে পারি, লাড্ডু দিতে পারি। শিবের রুদ্রাভিষেক করতে পারি, শিবের পুজো দিতে পারি। ঠিক আছে আমি শিবের মাথায় বেলপাতা দিতে পারি। হুম বেলপাতা দেওয়ার একটা নিয়ম রয়েছে। আচ্ছা বেলপাতা ২.৫ বার ঘুরিয়ে দিতে হয়, বেলপাতার মাঝখানের যে শির সেটা ছিঁড়ে দিতে হয়। বেলপাতা দেওয়ার একটা আলাদা ইন্ডিভিজুয়াল মন্ত্র আছে, সেটাও আমি বলার চেষ্টা করি, লোকে যদি শুনে করতে পারে লোকে হুম। উপকৃত হবে। ওং পূর্ণবীক্ষং মহাভাগং মহেশং সততং প্রিয়ে মহেশং পূজং নিমিত্তং বরদা ভব শোভনে, এই মন্ত্র পাঠ করে ২.৫ বার শিবের মাথায় বেলপাতা ঘুরিয়ে আমি বেলপাতা শিবের মাথায় দিতে পারি। আচ্ছা তাতেও আমি কিছুটা ডিমোরালাইজ হতে পারি, হুম নেগেটিভ ভাইব্রেশন থেকে ডিমোরালাইজ হতে পারি। হুম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ২১টা আটার গুলি করে নিয়ে, হুম আটার গুলি যেগুলো আটা আমরা রুটি বানাই, ঠিক আছে ২১টা আটার গুলি করে নিয়ে তাতে নিজের নাম লিখে হুম লাল কালিতে, ছোট ছোট কাগজে পর্চা লাল কালিতে আচ্ছা ২১টা ছোট ছোট পর্চা বানিয়ে নিজের নাম লেখা, আটার গুলির সঙ্গে ২১টা পর্চা গুলির সঙ্গে মিশিয়ে নেয়া, পুকুরেতে ফ্লোট ওয়াটার যেটাতে তরঙ্গ আছে, আচ্ছা আমরা মঙ্গলবার বা শনিবার দিন হুম ২১ দিন করব। হুম মঙ্গলবার পারলে এইগুলোর মঙ্গলবার। রিজন কি মানে এগুলো সাইন্টিফিক রিজন, কোনো রিজন সায়েন্টিফিক রিজন দেখুন, আটা মঙ্গলকে কানেক্ট করে। আচ্ছা আমার নিজের নামটা লাল দিয়ে লিখতে বললাম, মঙ্গলকে কানেক্ট করে। ফ্লোট আচ্ছা ওয়াটার মানে আমার ভেতরের যে নেগেটিভিটি, আমি আমার নামের মাধ্যমে সেই নেগেটিভিটিটা আমি জলে ওকে দিয়ে দিলাম, ভাসিয়ে দিলাম। ওকে বুঝতে পেরেছি হুম হুম চল তোকে দিয়ে আসি সাগরের জলে, একটা কথা ছিল, মনে আছে তো? হুম, হুম। তো সেই সাগরের জলে আপনার নেগেটিভিটি ছুঁড়লেন, আচ্ছা ফেললেন। আচ্ছা মঙ্গলবার শনিবার এটা করলেন। হুম আর এই শিবের মন্ত্র, শিবের পাঠ বা মহামৃত্যুঞ্জয় পাঠ, এটা তো বংশ পরম্পরায় রিচুয়ালি চলে আসছে। হুম দীর্ঘদিন ধরে, দীর্ঘমেয়াদী একটা জায়গা চলে আসছে যে এইগুলো করলে ভালো থাকা যায়। হুম অ্যাকচুয়ালি মন্ত্র পাঠ আপনার পজিটিভ অরাকে এনহ্যান্স করে। হুম আপনার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। হুম আপনার অরাগুলোকে পজিটিভ যত করবে, তাহলে আপনি নেগেটিভিটি থেকে বেরোবেন। আপনার মধ্যে পজিটিভ সেন্স কাজ করবে। তাহলে আপনি আগে থেকে প্রিকশনালি আপনি জেনে যাবেন যে আমার এই জায়গায় যাবো, কালকে যাওয়ার দরকার নেই। আপনার কু আর সু আমাদের মনে বলে, হ্যাঁ সু বলে যে করিস না কর, আর কু বলে করিস কর করিস কর না। কর, করিস না করিস না করিস না। তাহলে আমার কুটার পরিমাণটাই বেশি থাকে। ঠিক তাহলে ঠিক শুটার পরিমাণ বাড়াতে গেলে আপনাকে একটুখানি মন্ত্রচ্যান্ট করলে, হুম সেটা যদি আবার ব্রহ্ম মুহূর্তে করা যায়, বাহ। ৩:৩০ থেকে ৪:৩০ সময় করা যায়, যে টাইম অ্যাক্টিভেশনটা বেশি হয়, হুম হুম সেই টাইমে করতে পারেন। বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। হুম বাড়ি ঘরদোর প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের দাঁতে নখ কাটতে পারেন, মানে একদম মাস্ট, দাঁত দিয়ে নখ কাটা যাবে না। আচ্ছা দাঁত দিয়ে নখ কাটা যাবে না। শনি মঙ্গলবার যদি নখ না কাটা যায় ভালো হয়। দাড়ি যদি সেভ করা না যায় ভালো হয় শনি মঙ্গলবার দিনটা। এগুলো ব্যক্তিগত অভিমত নয়, শাস্ত্র মতে বলছি। ঠিক আছে শাস্ত্র মতে বলছি। হুম যাদের শনি সাড়ে সাথে, যাদের শনির ঢাইয়া চলছে, হুম। যাদের শনি সাড়ে সাথে, ধরুন মীন রাশি এবং এর চলবে, মেষ রাশিতেও শনি সাড়ে সাথে আরম্ভ হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও প্রথম স্টেজ, শনির ৩টে স্টেজ। ফার্স্ট স্টেজে শনি আপনাকে খুব একটা ডিস্টার্ব করে না, আচ্ছা শনি যদি ম্যালিফিক না থাকে, পীড়িত না থাকে। সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে গিয়ে কিন্তু আপনাকে ডিস্টার্ব আরম্ভ করবে এবং ছেড়ে যাওয়ার সময় একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে দিয়ে যায়, যেটা সারা জীবন স্মরণ করতে থাকে যে ওরে বাবা ওই টাইমটা এরকম খারাপ গেছিল। আচ্ছা আচ্ছা হুম তো এই জায়গাগুলো শনি দিয়ে যায়। হুম তো সুতরাং আপনাকে এই জায়গাটা, মোদ্দা কথা হচ্ছে ইহকাল পরকালের মেলবন্ধন ঘটানোটা আমাদের জায়গা। তার মাধ্যমে আমরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেটা আমরা করার চেষ্টা করব। হুম 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 সেখানে যদি একটু স্পিরিচুয়ালিটি কানেক্টেড হয়, হোক না, অসুবিধা হুম। কি আছে? একটু মন্ত্র পড়লাম না হয়, সারাদিনের এই ব্যস্ততম জীবন থেকে ৫ মিনিট না হয় আমাদের এই মুখে একটু মন্ত্র পড়লাম। হুম একটু ঠাকুর দেবতা পুজো করলাম। হুম সারাদিন তো পয়সার জন্য ছুটছি আমরা। হুম 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 হুম। ওটাই একটু এনার্জি ট্রান্সফারটা করবে এনার্জি ট্রান্সফার করবে, আপনার অরাগুলো কানেক্টেড হবে, অরাগুলো হুম পজিটিভ হবে। হুম হুম
হুম। আপনার ৫ মিনিটের মধ্যে আপনার ৫ মিনিট তো আপনি যদি কনসেনট্রেট করে করেন, তাহলে ৫ মিনিটেই আপনার এনাফ, মোর দ্যান এনাফ। পুরো হ্যাঁ, পুরো আপনি পজিটিভিটি পেয়ে পুরো যাচ্ছেন। পজিটিভিটি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ। আর ২০২৫ কাদের জন্য খুবই ভালো? ২০২৫ বলব কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে। আচ্ছা। হুম, মারাত্মক অপরচুনিটি পাবে। বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। হুম, এতদিন যে বিদেশ যাত্রা হয়নি, সেই বিদেশ যাত্রার জায়গা তৈরি হবে হুম, ২০২৫ এ। হুম, লিব্রা, তুলা রাশি, হুম, তাদের ক্ষেত্রেও মারাত্মকভাবে পজিটিভিটি হচ্ছে। হুম, পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। হুম, টোরাস, বৃষভ রাশি, হুম, তাদের ক্ষেত্রেও কানেকশন তৈরি হচ্ছে। কারণ 2nd হাউসে বৃহস্পতি চলে আসবে। টোরাস থেকে মে মাসের ১ তারিখে বৃহস্পতি টোরাস থেকে বেরিয়ে জেমিনাইতে আসবে, মিথুনে আসবে। আচ্ছা। তাহলে সেই জন্য টোরাসের 2nd হাউস মানে অর্থনৈতিক পরিকাঠামো, পরিবার বৃদ্ধি হতে পারে, বাচ্চা না হলে বাচ্চা হবে। হুম, হুম, বিদেশ যাত্রার জায়গা তৈরি হতে পারে। ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গাতে ফ্ল্যাট বাড়তে পারে। মানে আমি একাধিক সম্পত্তি করলাম, হুম, একাধিক সম্পত্তি বাড়ালাম। সেই হুম, জায়গা তৈরি হতে পারে। আচ্ছা। এই সমস্ত জায়গাগুলো তৈরি হতে পারে। কর্কটের হুম, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ সময় নয়। সিংহ হুম, রাশির ক্ষেত্রেও কিন্তু লিওর ক্ষেত্রেও কিন্তু ভালো সময় লিড করবে মানুষ। হুম। আর একজন মানে আমি শুনছিলাম বলছিল যে এই শনির যে দশাটা চলছে এটা ২০৩১ অব্দি। হ্যাঁ, শনি তো অনেকদিন লং এটার টাইম। হ্যাঁ, মহাদশা। আচ্ছা। মহাদশাগুলো ১৭ বছর, ১৮ বছর, ২০ বছর হুম, এরকম দশা। মহাদশা তো একটা লং টার্ম। শনির হুম, দশা মানে আবারও বলব খারাপ নয়। এর হুম, মধ্যে অন্তর্দশা আসবে, এর মধ্যে প্রাণদশা আসবে, এর হুম, মধ্যে সূক্ষ্ম দশা আসবে, এর হুম, মধ্যে প্রত্যন্ত দশা আসবে। হুম, তাহলে আমার ইভেন্টগুলো ক্যালকুলেশন করতে হবে কোনটায়? হুম, অন্তর্দশা এবং হুম, প্রত্যন্ত দশা। ঠিক। আমার কি ১৫ বছরই খারাপ চলবে? হুম, 15 ইয়ার্সই খারাপ হুম, চলবে? তাহলে আমি চাকরি পাবো না ১৫ বছর? হুম, আমি কি তাহলে ব্যবসা করব না? আমার বিয়ে হবে না? আমার বাচ্চা হবে না? হুম, শনির দশায় কি হবে না? ডেফিনিটলি হবে। ১০০ বার হবে। প্রত্যন্ত দশা দেখবেন না। অন্তর্দশা দেখতে হবে না। এবং অন্তর্দশা আপনার হরোস্কোপেতে গোচরে কোথায় আছে সেটা দেখতে হবে না। হুম, তবে তো আপনি ক্যালকুলেশনটা করবেন যে এই টাইমে আপনার ঘটনা ঘটবে। আপনার খারাপ সময় শনির দশা মানেই খারাপ সময়, রাহুর দশা মানেই খারাপ সময়। এগুলো লং টার্ম তো ১৭ বছর ২০ বছরের দশা। হুম, তাহলে এই দশাতে পুরোটাই যদি খারাপ চলে যায় আমার জীবনই তো কেটে গেল। ঠিক। তো আমি জীবন জিতলাম কবে? হুম, তা হুম, আমি ইঞ্জিনিয়ার হলাম, তাহলে এই দশা যাদের চলছে তারা কি কেউ চাকরি পাবে না? হুম, এই বছরে কি ডাক্তারি পাস করে বেরোবে না কেউ? হুম, হুম। তাহলে ব্যাপারটা কি স্লো হয়ে যায় নাকি একটু? কিছুই স্লো হয় না। আপনার শনি হরোস্কোপেতে যদি ভালো থাকে আপনি পজিটিভ রেজাল্ট হুম, পাবেন। হুম। আপনার শনি খারাপ থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন না। পাবেন, দেরি হবে। একটু স্লো একটু হয়ে স্লো যাবে। হবে। হুম, হুম। কিন্তু বুঝতে পাবেন না পেরেছি। এরকম নয়। পাবেন, পাবেন। কিন্তু দেরি হবে। হুম, আপনার হাতের কাছে জিনিসটা দেখছেন, আপনি পাচ্ছেন না। হুম, খাবার মুখের কাছে রয়েছে, খেতে পাচ্ছি না। হুম। বুঝতে ব্যাপারটা পেরেছি। এরকম হবে। হ্যাঁ। কিন্তু আপনি খাবেন। হুম, ঘুরিয়ে এসে খেতে হবে। একটু আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে। হুম। একটু টাইম লাগবে। একটু একটু টাইম টাইম লাগবে। তার কনজিউমিং। জন্য কি আছে? জেমস্টোন থেরাপি আছে। জেমস্টোন আপনাকে জেমোলজি জেনে জেমস্টোন করতে হবে। হুম, কারণ তার স্পেসিফিক গ্র্যাভিটি না জেনে আপনি জেমস্টোন প্রেসক্রিপশন করতে পারেন না। হুম, ইউ শুড হ্যাভ টু নো দ্য জেমস্টোনের জেমোলজি। হুম, জেমোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই জেমস্টোন প্রেসক্রিপশন করতে পারে। হুম, হুম। আমি লিখে দিলাম নীলা পড়ে নে। নেভার, হ্যাঁ। নেভার। আপনার প্ল্যানেটের অনুযায়ী আপনার শনি যদি ৬ এর সঙ্গে কানেক্টেড থাকে, ৮ এর সঙ্গে, ১২ এর সঙ্গে কানেক্টেড, আপনি তাকে নীলা পড়তে বলতে পারেন না। হুম। আমার নেক্সট প্রশ্ন এটাই ছিল যে নীলাকে নিয়ে লোকে এত ভয় পায় কেন? একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, নীলা পড়া নিয়ে কোনো ভয় পাওয়ারই কারণ নেই। হ্যাঁ। নীলা পড়তে পারেন, কিন্তু তাকে ৬, ৮, ১২ র সঙ্গে কানেকশন, যেকোনো প্ল্যানেট ৬, ৮, ১২ হাউসের সঙ্গে কানেক্টেড হুম, থাকলে তাকে আমরা জেমস্টোন দিই না। বিশেষ করে আমি দিই না। হুম। আমার এটা অভিমত। কারণ আমি না কেপি বলে না সিস্টেম। যে নীলা পড়লে মানে ইউ ক্যান রিচ দ্য টপ। হ্যাঁ, কিন্তু আবার আমার একদম নাকি ইউ ক্যান এগুলো হিট সমস্ত দ্য বটম। আগেকার কথা। এগুলো হ্যাঁ। মধ্যে কোনো রকম কিছু আমি কোনোদিন দেখিনি। নীলা লোকে পড়তে পারে। নীলা স্যুট করবে কিনা সেটার একটা প্রারম্ভিক যে জায়গা টাচ করতে পারি সেটা আমরা দেখে নেব যে লগ্নের সাবলট, পঞ্চমপতির সাবলট এবং একাদশের সাবলট কিনা। হুম, যদি শনি একাদশের, পঞ্চমের এবং নবম এবং আপনার পঞ্চম ভাবে সাবলট থাকে, কারণ হুম, সাবলট রেজাল্ট দেয়। হুম, দশা যদি পারমিশন দেয়, আপনি নীলা পড়তে পারেন। হুম, কিছু এসে যাবে না। গ্যারান্টার আমি। হুম, হুম। নীলা ঠিক পড়তে পারেন। আছে। কিন্তু নীলা যদি শনি যদি আপনার ৬ এর সঙ্গে কানেক্টেড থাকে, রাহুর হ্যাঁ, সঙ্গে কানেক্টেড থাকে, হ্যাঁ। মঙ্গলের সঙ্গে শনি যদি কানেক্টেড থাকে, সেটা ১২ নম্বর ঘর যদি হয়, যদি ৬ নম্বর ঘর হয়, সেটা ৮ নম্বর ঘর যদি হয়, তাহলে কিন্তু আপনাকে নীলা ভেবে চিন্তে পড়তে হবে। এবার ডিগ্রি আছে। এর মধ্যে হুম, আবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি চলে আসবে। হুম, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি কি বলছে? ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অ্যাসপেক্ট এর উপর বিচার করে। যেখানে স্কোয়ার অ্যাসপেক্ট রয়েছে, ট্রাইন অ্যাসপেক্ট রয়েছে। প্রত্যেকটা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড বিচার করে। হুম, সেখানে এইসব দেখবে না। প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রি রয়েছে, প্রত্যেকটা ঘরের ডিগ্রি রয়েছে। হুম, হুম, তাহলে প্রত্যেকটা নক্ষত্রের ডিগ্রি রয়েছে। হুম, তাহলে এই গ্রহ, প্ল্যানেট এবং নক্ষত্র ডিগ্রি ওয়াইজ যদি দেখেন, কোন নক্ষত্রে পড়েছে এবং সে কোন ঘর অকুপাই করেছে এবং কোন ঘরের অনার, হুম, এটা আপনাকে জানতে হবে। হুম, অ্যাস্ট্রোলজি ওইটা চোখ সেটিং। দেখতে, দেখতে চোখ সেট। আপনি মারবেন, দেখলেন যে এই ঘরটার সঙ্গে এই ঘরটা অকুপাই করে রয়েছে, এই ঘরের রেজাল্ট দেবে। এর দশা চলছে, এর অন্তর্দশা চলছে। হুম, তাহলে ঘটনাটা এই মুহূর্তে করতে পারে। তাহলে এই মুহূর্তে আমি এই জেমস্টোনটা তৈরি ওকে পড়াতে পারি, হুম, বা যদি উনি পড়েন তাহলে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটবে। হুম, হুম, হুম। আচ্ছা আপনি বলছেন যে মিটিগেট করার জন্য যেরকম মন্ত্র জপ করা যেতে পারে হুম, বা কিছু জেমস্টোন। তো আপনি ওয়ার্লড ওয়াইড ক্লায়েন্ট দেখছেন। তো আপনি যদি কাউকে বলেন যে হনুমান মন্ত্র জপ করুন আর সে হুম। যদি রাশিয়া বা স্পেনে থাকে, তখন আপনার প্রেসক্রিপশন কেমন তখন হয় আমি তাকে তাহলে? কালার থেরাপি বলব। কালার থেরাপি। কালার থেরাপি বলব। হুম,
মেডিটেশনের কিছু মন্ত্র আছে, কিছু সাউন্ড ভাইব্রেশনের মন্ত্র আছে, কিছু আচ্ছা। সাউন্ড ভাইব্রেশন আছে। হুম, সেই মেলোডিগুলো আমি তাকে বলবো বা হুম, ফরওয়ার্ড করার চেষ্টা করবো যে এই মেলোডি আপনি রেগুলার বেসিসে শুনুন। হুম। তো অল্টারনেটিভ আছে অল্টারনেটিভ ফর আছে, কালার ওয়েস্টার্ন। থেরাপি রয়েছে, নিউমেরোলজি রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আমি মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক নির্ধারণ করবো এবং সেইখান থেকে আমি আপনাকে একটা লাকি নাম্বার বার করে দেবো। হুম, আমরা মোবাইল নাম্বার লিখছি, আমরা গাড়ির নাম্বার লিখছি। হুম, তা আমরা এই গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার আমরা লিখবো কেন? কোন নাম্বার নেব? কোন নাম্বারটা আমার গ্রহণযোগ্যতা বেশি হবে? আমি এমন একটা মোবাইল নাম্বার নিলাম আমার ক্লায়েন্ট হচ্ছে না। আমার ওই মোবাইলে ফোনই আসছে না। আচ্ছা। তাহলে আমি মোবাইল নাম্বারটা কি করে চেঞ্জ করব? মোবাইল নাম্বারটা কি করে রেকটিফাই করব? আমার ডেট অফ বার্থ অনুযায়ী, নিউমেরোলজি অনুযায়ী মোবাইল নাম্বার কি করে আমি রেকটিফাই করব? হুম, কোন, কোন নাম্বারের আধিক্য আমি বাড়াবো? হুম। আমার গাড়ির নাম্বারটা কি হবে? ভিআইপি নাম্বার কিনতে হয় জানেন তো? হ্যাঁ, যে ভিআইপি ফোন নাম্বারগুলো, নাম্বার হোক, গাড়ির নাম্বার, গাড়ির হ্যাঁ, নাম্বার কিনতে হয়। কিনতে হয়। তাহলে সেই নাম্বারগুলো যারা কিনছে বা করছে, অ্যাস্ট্রোলজার বলেছে বলে কিনছে। আচ্ছা। হুম, হুম, তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আপনার নামে যদি গাড়ি হয়, আপনার নামে কাগজপত্র হয়, আমি নাম্বার ঠিক করে দেবো, সেই নাম্বার আপনি লাগাবেন, সেই গাড়িটা দেখবেন আপনার ব্যাপক গ্রহণযোগ্যতা। সেই গাড়ি থেকেই আপনার কোটি টাকার ব্যবসা হচ্ছে। হুম, সেই মোবাইল থেকে আপনি হাজার, হাজার ক্লায়েন্ট দেখছেন। তাহলে আপনার নিউমেরোলজি করবেন। আপনি বিভিন্ন জায়গায় নিউমেরোলজি সংখ্যা লেখার নিয়ম আছে। হাতের রিস্টে আছে, হাতের পামে রয়েছে, তালুতে রয়েছে, বুড়ো আঙুলেতে রয়েছে, হুম। বৃদ্ধাঙ্গুলিতে রয়েছে, তর্জনীতে রয়েছে। আপনার থাইয়েতে লিখতে পারেন, পায়ের আঙুলে লিখতে পারেন, হুম, হুম, নাভির কাছে লিখতে পারেন। হুম, বিভিন্ন রকম কালার থেরাপি রয়েছে, নিউমেরোলজি রয়েছে, হ্যান্ডরাইটিং রয়েছে, হুম। সিগনেচার রয়েছে। নিউমেরোলজি এক্স্যাক্টলি কি? নিউমেরোলজি সংখ্যা তথ্য, এটা নিয়ে একদম বহুল প্রচলিত একটা জায়গা চলছে। প্রচুর রিসার্চও হচ্ছে। হুম, নিউমেরোলজি সংখ্যার মাধ্যমে আপনার ভাগ্য বিচার বা সংখ্যার মাধ্যমে আপনি কতটা পজিটিভিটি থাকবেন। হুম, সেখানে সংখ্যা দেখবেন আমাদের মুসলিম সমাজ ব্যবস্থায় ৭৮৬ লেখে। হুম। বিসমিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা সংখ্যাতত্ত্ব আবিষ্কার এখন তো হচ্ছে, এখন হই হচ্ছে। তাহলে ৭৮৬ নাম্বারটা কতদিন আগে থেকে হয়েছে? ঠিক, হ্যাঁ, আপনি ভালো করে তলিয়ে দেখুন। হ্যাঁ, 786 লিখেছে, হ্যাঁ, ৭ নম্বর ঠিক সংখ্যা আছে। কেতুর সংখ্যা, ৮ নম্বর সংখ্যা কার সংখ্যা? শনির সংখ্যা। হ্যাঁ, আর ৬ নম্বর সংখ্যা কার সংখ্যা? শুক্রের সংখ্যা। হ্যাঁ, তাহলে কেতু, শনি এবং শুক্র একসঙ্গে কানেক্টেড হয়েছে। হ্যাঁ। ৭৮৬ লিখছে। হুম, তাহলে এই সংখ্যাটা কয়েক হাজার বছর আগে ৭৮৬। হুম, তাহলে তখন থেকে মানুষ এগিয়ে, তখন থেকে মানুষ এই নাম্বার নিয়ে কালচার করছে। আজকে আমরা নিউমেরোলজি বলছি। কিন্তু হুম। কালচারটা কিন্তু ৭৮৬ অনেক সেই পুরনো, ancient। অনেক। হ্যাঁ, আপনি ভাবুন ভালো করে। ঠিক, ঠিক। তাহলে এই নাম্বারের মধ্যে মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। এই নাম্বার নিউমেরোলজি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে পারেন। হুম, চেঞ্জ করতে পারেন। হুম, আপনি ভালো থাকতে পারেন। চেঞ্জ মানে আপনি ভালো থাকতে পারেন। হুম। মানুষ ১০% ভালো থাকলে অনেক ভালো থাকা। একদম। এত কমপ্লিকেশনের মধ্যে ১০% যদি মানুষ ভালো থাকে, একটু যদি হাসতে পারে, একটু যদি প্রাণোচ্ছল থাকতে পারে, একটু যদি বাড়িতে ফিরে রিল্যাক্সড হয়ে বিছানায় শুয়ে টিভি দেখতে পারে, হুম, তার থেকে সে সুখী কিছু নয়। একদম ঠিক কথা। আমরা প্রত্যেকদিন সকালে কোটি টাকার স্বপ্ন নিয়ে বেরোবো। হুম, কিন্তু কোটি টাকার স্বপ্ন যদি ফুলফিল না হয়, তার জন্য আমি ডিপ্রেশনে যাব না। আমি চেষ্টা করব। অনেস্টির সঙ্গে সৎ পথে আমি চেষ্টা করব যে আমি আমার ডেস্টিনি টাচ করতে হবে। যদি না পারলাম কালকে সকালে আবার নতুন যুদ্ধ শুরু করব। হুম, 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 হেরে তো যাব না। হুম, মানুষ জন্ম তো ওয়ান টাইম। ১,৮৬,০০০ জন্মের পর মানুষ জন্ম। হুম, হুম, তো সেই জন্মের অস্তিত্ব খুঁজে বেড়াতে গিয়ে আমি হুম, যদি নিজেকেই হারিয়ে ফেলি, হুম, তাহলে সেই অস্তিত্ব খুঁজে লাভ কি? ঠিক। হুম, তাহলে আমি নিজেকেও খুঁজবো, হুম, আমার ডেস্টিনিও টাচ করব এবং আমি আমার নিজের জীবনে আনন্দমুখর হয়ে বাঁচব। হুম, এবং সবগুলো আমি হয়তো বড়লোক হতে পারব না। কিন্তু দেখবেন বড়লোক হওয়া, ধীরুভাই আম্বানিও একটা খুব ভালো কথা বলেছিল যে, "আমি ৳২৫০ পেয়ে 5 স্টার হোটেলে গিয়ে কফি খেয়েছিলাম।" হুম, বড়লোক হওয়ার জন্যে যে চিন্তাভাবনা, সেটা আপনাকে ১ম থেকেই মাথায় রাখতে হবে। হুম, হুম, আমি বড়লোক নয়, কিন্তু আমি চেষ্টা করব বড়লোকের মতোই বাঁচার। আমার হুম, পকেটে পয়সা নাও থাকতে পারে। কিন্তু আমি চালটা বড়লোকের মতোই রাখবো। হুম, আমি হিংসা করব না। কিন্তু আমি চেষ্টা করব। হুম, হুম। তাহলে এটাও কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। আপনি ঠিক। ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্ট যে, করছি। আমি বড়লোক হতে চাই। হুম, হুম, তাহলে সেই তাগিদ আপনাকে একদিন আপনার জায়গাতে রিচ করাবে। হুম, শুধু তো বড়লোক নয়, মানসিক বড়লোক হতে হবে তো। পয়সায় বড়লোক তো হলে তো হবে না। তার সঙ্গে মানসিক বড়লোকটাও তো হতে হবে। হুম, তবে তো আপনার সামঞ্জস্যটা তৈরি হবে। হুম। পয়সায় বড়লোক হলাম, মানসিকভাবে বড়লোক হলাম না, তাহলে সেই পয়সা অনর্থক হয়ে গেল। ঠিক। ম্যানিফেস্টেশন এর কথা বললেন তো একটা এটাই রিলেটেড প্রশ্ন। যে কিছু যদি ম্যানিফেস্ট করতে হয়, কিছু হুম। বেসিক স্টেপ আপনি দিতে পারবেন যে স্টেপ 1, বেসিক স্টেপ স্টেপ 2? বলতে আপনাকে মেডিটেশন ফার্স্ট, ম্যানিফেস্টেশন এর ১ম জায়গা। হুম। 2nd থিং, আপনার নিজের একটা জায়গা, সেটা ভাঙা হতে পারে। মেডিটেশন কি আপনি ভিজুয়ালাইজেশন মেডিটেশন এর কথা বলছেন? কি মেডিটেশন? যেকোনো মেডিটেশন করতে পারেন। হুম, বসলেন, বসে আপনার ইষ্ট ভগবানকে ডাকতে পারেন। ঠিক আছে। তার মাধ্যমে আপনি একটা নাম্বার নিলেন। যেমন আমরা 8:4:16 আমরা প্রাণায়াম করি। হুম, 8, 6, 8, 4 এবং 16 যেরকম প্রাণায়াম করি। ঠিক আছে, সেই প্রাণায়াম ব্রিথিংসকে কন্ট্রোল করে আপনি মেডিটেশন করতে পারেন। ঠিক আছে। তার মধ্যে আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। কোনো সংখ্যা
তার মাধ্যমে ম্যানিফেস্টেশন করতে পারেন। হুম। ৫ নম্বর সংখ্যা আমাদের জীবনে খুব পজিটিভ যায়, কারণ মার্কারিক সংখ্যা, বুধের সংখ্যা। হুম। বুধ সবসময় গ্রিন কালারকে আইডেন্টিফাই করে, সবুজকে আইডেন্টিফাই করে। হুম। সবুজ আপনার প্রাণোচ্ছলতার কানেকশন দেয়। হুম। সেই প্রাণোচ্ছলতা নিয়ে আপনি আপনার যে মেডিটেশন টেবিল বা মেডিটেশন যে চেয়ার বা মেডিটেশন যে আসন, তার নিচে ৫ নম্বর সংখ্যাকে আপনি লিখে সেই আসনের মধ্যে লাগিয়ে দিন। তার উপর বসুন, বসে আপনার যে ম্যানিফেস্টেশন সেটা আপনি করুন। আপনার ব্রিদিংসের মাধ্যমে করুন। 8, 4 এবং 16 এই রেশিওতে আপনি ম্যানিফেস্ট করুন। হুম, হুম। তো এবং প্রথম স্টেপ ম্যানিফেস্টেশনের ম্যানিফেস্টেশনে মেডিটেশন, মেডিটেশন। কনসেন্ট্রেশন, হুম, একাগ্রতা অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ডাইমেনশন, ইলিউশন সবগুলো কিন্তু একসঙ্গে কানেক্টেড করতে হবে। হুম, স্যালেন্ডার না করলে আপনি পাবেন না, গ্যারান্টি। হুম, আপনাকে স্যালেন্ডার করতে হবে। হুম, মানে সেই ক্যাপাসিটি বা সেই ক্ষমতাটা থাকতে হবে যে আমি স্যালেন্ডার করতে পারি। হুম, আমি মাথা নতও করতে পারি, মাথা উঁচু করতে পারি। যদি হুম। মাথা নত করেন তাহলে মাথা উঁচু করার সুযোগ পাবেন। হুম, মাথা উঁচু করলে মাথা নত করার সুযোগ বারবার পাবেন, বারবার আপনি মাথা নিচু করবেন। হুম, তাহলে মাথা নত করতে শিখতে হবে, হুম। তবে মাথা উঁচু হবে। ঠিক, ঠিক। বাঙালিরা জেনারেলি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করছে, হুম। কোজাগরী লক্ষ্মী পুজো প্রত্যেক ঘরে, ঘরেই হচ্ছে। হয়। কিন্তু বাস্তুশাস্ত্রে কুবেরের একটা জায়গা আছে, সেটা অতটা প্রচলন নেই। না, তো কুবের ভগবানের প্রচলন নেই কেন? কুবেরটা লক্ষ্মীর হচ্ছে কি বলবো? কোষাগার রক্ষা করে। কুবের হচ্ছে ক্যাশিয়ার। ঠিক আছে, আমার ব্যাংক, আমি একজনকে রেখেছি, সেটা হচ্ছে কুবের। লক্ষ্মী হচ্ছে ব্যাংক। ঠিক আছে। হ্যাঁ, তো সোজা মানে বাংলা ভাষায় বলা হয়। হ্যাঁ। লক্ষ্মী হচ্ছে ধনলক্ষ্মী, পয়সা দেবে। হুম, পয়সাকে রক্ষা করবে কুবের দেবতা। কুবের দেবতা। কুবের দেবতা। হুম। এবার কুবেরের ব্যাপারটা, কুবের দেখবেন লক্ষ্মী পুজোর সময় কুবেরেরও কিন্তু থাকবে। লক্ষ্মীর হাঁড়ি দেখেছেন? হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী হ্যাঁ, মা কাকিমা জেঠিমারা হুম, ধানের মধ্যে লক্ষ্মী ঠাকুর করত। হুম। দেখেছি। মাঠের উঠোনের মধ্যে দেখবেন, ইন্টেরিয়র পার্টে যদি যান এখনো দেখবেন হুম, ওই মাঠের মধ্যে বা জমির মধ্যে, বা আপনি দেখবেন যখন ওই যে ধান রোপণ হয়, হ্যাঁ? হুম, পিঠে পার্বণ হয়, হুম। তখন ওই লক্ষ্মী পুজো হয়, তার মধ্যে কুবেরেরও পুজো হয়। আচ্ছা, ধানের মধ্যে একটা হাঁড়ি থাকে, সেই হাঁড়ির মধ্যে লক্ষ্মী এবং কুবের দুটোই থাকে। আচ্ছা। মূর্তি বলতে চাইছেন? ছোট, ছোট মূর্তি থাকে। আচ্ছা, কুবের আচ্ছা। লক্ষ্মীর হাঁড়ি বলে, লক্ষ্মীর হাঁড়ি, হ্যাঁ, লক্ষ্মীর হ্যাঁ, পাঁচালি নয়, লক্ষ্মীর হাঁড়ি হাঁড়ি। থাকে। সেই হাঁড়ির মধ্যে ধান থাকে হ্যাঁ। এবং ধানের সময় সেখানে হয়। দেখবেন যে উৎসব হয় না? হুম, আমাদের যে উৎসবগুলো হয়, বৃক্ষরোপণ বা এই ধানের যে এই সময়গুলো উৎসবগুলো হয় শীতকালে। তো এই সময়গুলোতে দেখবেন লক্ষ্মী পুজো একটা প্রচলন রয়েছে। মাঠের মধ্যে লক্ষ্মী করা, হুম, উঠোনের মধ্যে লক্ষ্মী করা, বাস্তুর মধ্যে লক্ষ্মী করা, সেখানে কুবেরেরও পুজো হয়। হুম। কুবেরের পুজোটা অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে প্রচলনটা খুব একটা নেই। হ্যাঁ। কুবেরের পুজোটা নন বেঙ্গলিদের মধ্যে প্রচলন। সেটা আবার হুম। ধনলক্ষ্মী বা বৈভব লক্ষ্মী পুজো হয়। হুম, বা আচ্ছা। আপনার ধন্বন্ত্রীর পুজো হয়। হুম, ধন্বন্ত্রী দেখবেন বিষ্ণুরই একটা প্রতিরূপ। গুগলে গিয়ে দেখতে পাবেন একটা সুপুরুষ একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাকে হচ্ছে ধন্বন্ত্রীর পিকচার বলে। আমরা আগেই বললাম যে নর্থের ডাইরেকশনে ধন্বন্ত্রী লাগাতে পারেন। হুম। ওটা কুবেরেরই একটা রূপ। আচ্ছা। হুম, কুবেরেরই একটা রূপ। এবার কুবের দেবতা যেহেতু কোষাধার রক্ষা করে, আর মেন পার্টটা যেহেতু লক্ষ্মী, লক্ষ্মীর। সেই জন্য লক্ষ্মীকে নিয়ে লোকে মাতামাতি করে। হ্যাঁ। কুবের না থাকলে লক্ষ্মী ঠিক। পরিপূর্ণ নয়। হ্যাঁ, হ্যাঁ। মানে এবার আসছে না তো ক্যাশিয়ার ছাড়া। ক্যাশিয়ার তো কুবের। হ্যাঁ। ক্যাশিয়ার তো কুবের। কুবের ক্যাশ মেইনটেইন করছে। হুম, লক্ষ্মী পয়সা রোজগার করছে। কিন্তু মেইনটেইনটা করছে কুবের তো। হুম, হুম, তাহলে হুম, কুবের দেবতার পুজো করতে হবে লক্ষ্মী দেবতার পুজো করতে গেলে। হুম। কুবেরের পুজো করে ব্রাহ্মণরা, দেখবেন কুবেরের পুজোটা করে। মন্ত্রটা বিরাটভাবে, লক্ষ্মীর মন্ত্রটাই আওড়ায়, হ্যাঁ। কিন্তু কুবেরের মন্ত্রটাও আওড়ায়। আচ্ছা। এবার আমরা যাদের বলি যে ভাই কুবেরের মন্ত্র পড়বি, প্রত্যেকদিন কুবেরের মন্ত্র পড়বি, তাহলে পয়সার হয়। বৃত্তেশ্বরায় মন্ত্র বলি আমরা। হুম। ওং বৃত্তেশ্বরায় নমঃ বলি। হুম, কুবেরের মন্ত্র বলি। ওং কুবেরায় নমস্তাভ্যাং নিধিপদ্ম দীপায় চ সমস্ত জগৎ ধারায় মূর্তয়ে ব্রহ্মণে নমঃ। হুম, কুবেরের মন্ত্র বলি। আবার লক্ষ্মীর মন্ত্র ওং অষ্টলক্ষ্মী চ বিদ্মহে ভাগ্যলক্ষ্মী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। হুম। বা এই মন্ত্র দেখবেন ১০০ জনের মধ্যে ৯৯ জন জানে না। অষ্টলক্ষ্মী ৮টা লক্ষ্মী, অষ্টলক্ষ্মী বলা হয়। আমরা ম্যাক্সিমাম বলি বিশ্বরূপস্য ভার্যাসি হ্যাঁ, পদ্মে হ্যাঁ, পদ্মালয়ে শুভে সর্বত্র ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী দেব্যই নমস্তুতে। তাহলে বিষ্ণু পত্নীকে লক্ষ্মী তো, হুম, হুম। নারায়ণায় বিদ্মহে বিষ্ণু পত্নী ঠিক। ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। তাহলে লক্ষ্মী বিষ্ণুর পত্নী। হুম, তাহলে সেই জায়গা থেকে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে কুবের পুজো হয়। কুবের পুজোর মন্ত্রটা আসতে বলে, জানে না বলে। আচ্ছা। লক্ষ্মী পুজোর মন্ত্রটা জানে, লক্ষ্মীর হ্যাঁ, ধ্যান করলে হ্যাঁ। লক্ষ্মী আমাকে ভরিয়ে দেবে। কিন্তু ক্যাশিয়ার মেইনটেইন না করলে, ওখান থেকে গ্রিন সিগন্যাল না হলে লক্ষ্মী দেবে না। হুম, হুম। আপনি অনেক যেরকম ভয়ের জায়গাগুলো কাটিয়ে দিলেন, যেরকম শনির কথা আপনি বললেন, তারপর কর্মের ব্যাপারে আপনি বললেন। আরেকটা প্রচলিত যেটা মানে সেটাও একটা ভয়েরই জায়গা। ভুল মন্ত্র পাঠ করলে বা ভুলভাবে পুজো হ্যাঁ, দিলে হ্যাঁ, হ্যাঁ। অনেক রিপারকেশন হবে, অনেক কনসিকুয়েন্সেস হবে। এটা ঠিকই বলেছে। ভুল মন্ত্র চ্যান্ট করা যাবে না। উচ্চারণের ওপর আপনার মন্ত্র চ্যান্ট করতে গেলে আমরা বলি টাচ ইউর টাং ইন ইউর প্যালেট।
আপনি আপনার প্যালাটে টাচ করুন, টাংকে, জিভকে টান করুন। প্রোনাউন্সিয়েশন যদি ঠিকঠাক না হয় মন্ত্র বলবেন না। তাতে মন্ত্র বলার দরকার নেই। কিন্তু মন্ত্র যখন বলবেন তখন প্রোনাউন্সিয়েশন বুঝে করুন। ভুল মন্ত্র ভুল ঊর্জাকে কানেক্ট করে দেবে। আচ্ছা। তাহলে আপনার শারীরিক, মানসিক, পারিবারিক সব জায়গাটাই নষ্ট হবে। হুম, তাহলে মন্ত্র ভুল উচ্চারণ করা যাবে না। হুম, মন্ত্র তো একটা বীজ, ঠিক, বীজাক্ষর। ঠিক, ঠিক, ঠিক। সেই বীজ যখন আপনি উচ্চারণ করছেন জেনে উচ্চারণ করাই উচিত। হুম, কাউর একদম। পারমিশন নিয়ে উচ্চারণ করা উচিত। হুম, তবেই তো উচ্চারণটা করবেন। আপনি বই পড়ে মন্ত্র তো পাঠ করতে পারি না। আমি আমার বাবা করেছে, বাবাকে বললাম, "বাবা আমি মন্ত্রটা পাঠ করব?" বাবা বলল, "হ্যাঁ, তুই এটা কর না।" আমি একজনের কাছ থেকে পারমিশন নেবো, তবেই আমি মন্ত্র পাঠ করব। হুম, হুম, আদারওয়াইজ আমি করব না। এবার নিউট্রাল মন্ত্রের মধ্যে আবার ডিফারেনশিয়েট রয়েছে। পুরুষ মন্ত্র, স্ত্রী মন্ত্র, নপুংসক লিঙ্গ মন্ত্র। আচ্ছা। পুরুষ মন্ত্র একরকম, তার বীজাক্ষর একরকম, তার ধ্যান আর একরকম। স্ত্রী মন্ত্র একরকম, তার বীজাক্ষর একরকম, তার ধ্যান একরকম। নপুংসক লিঙ্গ মন্ত্র একরকম, তার ধ্যান একরকম। আচ্ছা, আচ্ছা। তন্ত্রশাস্ত্রে এই মন্ত্রের কিন্তু বহুত প্রকারভেদ রয়েছে হুম, এবং সেই প্রকার দিয়ে কিন্তু কাজ হয়। হুম, হুম। তো আজকাল তো একটা যেরকম ট্রেন্ড চলছে, YouTube এ ভিডিওতে সব মন্ত্র এভেইলেবল, সব জিনিস হ্যাঁ, এভেইলেবল। সব লোকে শুনে এভেইলেবল। করছে। এবার লোকে শুনে করছে, কার কি ক্ষতি হচ্ছে আমরা কেউ খতিয়ে দেখতে যাচ্ছি না। বাট ভালো কি হচ্ছে না কারোর? কিছু ভালো হচ্ছে যারা প্রপারলি করছে, কিছু ভালো আচ্ছা। ডেফিনিটলি হচ্ছে, হুম, কিছু ভালো হচ্ছে না। আর পূর্বজন্মের কৃত ফল তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। হুম, আপনার যদি কপালে থাকে আপনি সবটা দিয়ে গন্ধটা মারতে পারেন। কিন্তু সাইড দিয়ে গন্ধ বেরোবেই। পুরোটা মারা যাবে না। হুম। তো আপনি রেকমেন্ড করছেন যে যদি মন্ত্র পাঠ করতে হয় কোনো গুরু বা কারুর কোনো কাছ থেকে জানা মন্ত্র নিতে হুম, হবে। যে যদি বলে তাহলে পাঠ করতে পারেন। হুম। করতে পারেন পাঠ। অসুবিধা নেই। বাট ইন্টারনেট কিন্তু দেখাটা এই দেখে করাটা মনে আপনি হয় খুব রেকমেন্ড একটা করছেন না। রেকমেন্ড করা নয়। তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকলের জন্য, সবাই সকলের পাঠ জন্য। করতে পারে। ঠিক। কালী মন্ত্র আমি কালী জানি না, ওং কালিকায় নমঃ বলে আমি পাঠ করতে পারি। হ্যাঁ। কালী মন্ত্র পাঠ করতে পারি। যার ইষ্ট ভগবান আছে তার নাম আমি স্মরণ করতে পারি। হুম, তাতে কারুর পারমিশন নেওয়ার দরকার নেই। হুম। বাট বীজ মন্ত্র আর নাম জপ বীজগুলো নাম জপ তাহলে আপনাকে পারমিশন দিতে হবে। গুরুর পারমিশন যদি নাও থাকে, আপনার বাড়িতে যদি সবথেকে মানে শ্রেষ্ঠ গুরু হচ্ছে বাবা, মা। তারা যদি না থাকেন তখন গুরুর কথা আসবে। হুম। তারা যদি বলে দেন যে হ্যাঁ, এইটা তুমি পাঠ করতে পারো তাহলে করবেন। নাম আর বীজের ডিফারেন্সটা কি? নাম আপনি করতে পারেন। বীজ মানে ওয়িং বীজ, হুম, ভৃং বীজ, হ্লিং বীজ, স্ট্রিং বীজ। এগুলো হচ্ছে বীজ অক্ষর। হুম, বীজ অক্ষরের মাধ্যমে আইডেন্টিফিকেশন অফ দ্য ভগবান। হুম, কোন ভগবানের কোন বীজ। হুম, ওয়িং বীজ কার, হিং বীজ কায়, স্ট্রিং বীজ কার। আর নাম আপনি নাম যেরমভাবে জপ করতে পারেন, জপ করতে হুম। পারেন। তো কিন্তু বীজটা করা উচিত না? বীজটা করা উচিত না। হুম, বীজটা হচ্ছে আপনার মূল মন্ত্র। যেমন ধরুন আমি আ মা এর বীজ বললাম, মহামৃত্যুঞ্জয় বীজ হ্যাঁ, বললাম। ওং জুং স পালয় পালয় সজু ওং নম। এটা বীজ। আচ্ছা। হুম, এটা বীজ মন্ত্র। হুম, তাহলে এই বীজ মন্ত্র যখন আপনি গুরুর দীক্ষা পাবেন তখন বীজ আপনি নিতে পারেন। আপনাকে যে বীজ দেবে সেই বীজ আপনি সাধন করতে পারেন। হুম, আদারওয়াইজ আপনি এই বীজ মন্ত্র পাঠ করতে পারেন না। কিন্তু হুম। ঠাকুরের নাম তো আপনি করতেই পারেন। আমি কালিকার নাম করতেই পারেন। আমি তারামার নাম বলতেই পারেন। সেটা নাম জপ হয়ে সেটা গেল। নাম জপ হয়ে গেল। সেটার কোনো সেটার কোনো কনসিকুয়েন্সেস নেই। consequences নেই। হুম, ঠিক আছে। এটা লাস্ট প্রশ্ন আপনার জন্যে। বলুন। আ এখন যেরকম আপনি তন্ত্র সাধনা করেন, তো একটা লাস্ট তন্ত্র নিয়ে একটা প্রশ্ন আপনাকে করছি। আ কারোর যদি ফাইন্ড আউট করতে হয়, যেমন ধরুন জেনারেলি খুব ব্রডলি যদি বলি ৩ টে সেগমেন্ট আছে। একটা শৈভিজম, একটা শাক্ত আর একটা বৈষ্ণবিজম। তো কখনো মনে হচ্ছে যে না শিবের ভক্তি করব। কখনো মনে হচ্ছে না দেবীর আরাধনা করব। তো কেউ যদি বুঝতে চায় বা হুম। একটা নতুন জার্নি স্টার্ট করতে চায় সাধনার দিকে, বাট কনফিউজড যে আমার ইষ্ট কে? সেটা বোঝা কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে হরোস্কোপ দেখে যদি সায়েন্টিফিক্যালি দেখেন তাহলে হরোস্কোপ চন্দ্র যেখানে বসে আছে, সেই প্ল্যানেটটা কোন ঘরে চন্দ্র বসে আছে সেই ঘর থেকে আইডেন্টিফিকেশন করে নেয়া। হুম, যদি এরিস হয়, মেষ হয় তাহলে মঙ্গল। হুম, মঙ্গলের মানে হচ্ছে বগলা। হুম, আপনি তাহলে ইষ্টদেবীর সাধনা করতে পারেন। ঠিক আছে। যদি শিবের সাধনা করতে চান তাহলে তন্ত্র সৃষ্টিটা তো শিব থেকেই। হুম, শিবের পঞ্চ আমনায় থেকে তন্ত্রের উৎপত্তি। হুম, ৫ টা আমনায়, ৫ টা মুখ থেকে। ৫ টা মুখ থেকে শিবের তন্ত্রের উৎপত্তি। ঠিক। এবার আমরা বৈদিক শাস্ত্রে যেসব জিনিসপত্র ইউজ করতে হয় সেইসব জিনিসপত্র খুব দুর্মূল্য, পাওয়া যায় না। সেগুলো ইউজ করা যায় না। সেগুলোকে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অচ্ছুত জিনিসপত্রগুলোকে আমরা হুম, তন্ত্রশাস্ত্রে ইউজ করি। তাকে শুদ্ধ করে এবং প্রাণ প্রতিষ্ঠা করে ঠিক। তন্ত্রে ব্যবহার করি। হুম, তাহলে এই তন্ত্রশাস্ত্র অনুযায়ী ইষ্ট ভগবানকে বুঝতে গেলে আপনার ইষ্ট ভগবান চন্দ্র ওরিয়েন্টেড। আপনার রাশিগত জায়গা থেকে, চন্দ্র থেকে আপনার ইষ্ট ভগবান বুঝতে পারেন। হুম, কিন্তু আপনি আমরা যখন পুজো করি, প্রথম তো গণেশের পুজো করি। হুম, একদম। শিবের আরাধনা করি। ঠিক, আমরা তন্ত্রশাস্ত্র করতে গেলে শিবকে বাদ দিয়ে তো আমরা পড়ি। ভৈরব না থাকলে আপনার পুজো সাকসেস না। ঠিক। প্রত্যেকটা দেবী মন্দিরের পাশে ভৈরব
ভৈরব ভৈরব রয়েছে, মন্দির ভৈরব আছে। রয়েছে। তাহলে ভৈরবের সাধনা এবং ভৈরব দর্শন না করলে আপনার ওই পীঠ দর্শন করা বৃথা। হুম, তাহলে হুম, ভৈরব দর্শন মাস্ট। তাহলে ভৈরবের পুজো করতে হবে। তাহলে শিব আরাধনা বা শক্তির আরাধনা যেইটাই করেন না কেন, দুটোই একই, এপার ওপাট। হুম, এবার আমরা সমাজ ব্যবস্থা অঘরী বলেছি, তারা হুম, শৈব হিসাবে শিবের আরাধনা করছে, শ্মশানবাসী। শ্মশানের জিনিসপত্র নিয়ে কাজকর্ম করে, শ্মশানে থাকে, কালো বস্ত্র ধারণ করে। তন্ত্র, সেই তন্ত্রের মতে লাল বস্ত্র ধারণ করে, তারা এখন আবার অঘরী তন্ত্র মানে হুম, শিবের উপাসক হয়। হুম, আর আমরা যারা তন্ত্র সাধনা করি, যারা আমরা এই ধরনের তন্ত্র সাধনা করি, যারা হুম, সৎকর্ম করি না, উপকারের জন্য মানুষের গ্রহণযোগ্যতার জন্য যে তন্ত্র সাধনা করি, সেই তন্ত্র সাধনা দেবীর মন্ত্রে পাঠ করে হয়। দেবীর শক্তি মানে দক্ষযজ্ঞের সেই ঘটনাটা মনে পড়ে যায়। হুম। দক্ষযজ্ঞের সেই যেখানে গিয়ে দেবী শিব কাঁধে নিয়ে ঠিক, ঠিক। ঘুরতে, ঘুরতে বিষ্ণুর এ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ছিন্ন সুদর্শন চক্র। সুদর্শন ঘটনাটা ঘটেছিল কিন্তু শিব থেকেই। হুম, তাহলে শিবকে বাদ দিয়ে নয়। তাহলে হুম, আমি তন্ত্র সাধনা করতে দেবীর সাধনা করতে পারি। দেবীর দশমহাবিদ্যার মধ্যে কিন্তু শিব শৈব সাধনা কিন্তু মাস্ট। শিব না করলে আপনি তন্ত্র সাধনায় সাকসেস পাবেন না। হুম। তাহলে শিবকে করতে হবে। তো শিবের পুজো মোটামুটি করতে হবে। যেরকম শিব সাধনা আর দেবী সাধনায় কোনো ডিফারেন্স নেই। মানে ডিফারেন্স স্বপ্ন। নেই। আপনাকে শিব করতে হবে। হুম, শিবের মন্ত্র না পাঠ করলে আপনি দেবীর পুজো করবেন কি করে? ঠিক, ঠিক। হুম। গণেশ না করলে সিদ্ধিদাতা গণেশের পুজো না করে আপনি কি দেবীর পুজো শুরু করতে কোনো পুজোই শুরু নয়। হ্যাঁ। কোনো পুজোই সম্পূর্ণ হবে না হুম, যদি গণেশের পুজো না করেন হুম, আপনি। হুম, তাহলে গণেশকে পুজো করতেই হবে। হুম, হুম। তারপর তো দেবী। শক্তির পুজো হিসাবে আমরা তন্ত্রশাস্ত্রে আমরা দেবীকেই পুজো করব কিন্তু শিবকে বহির্ভূতভাবে নয়। শিবকে ছেড়ে নয়, শিবকে নিয়ে। ঠিক, ঠিক। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। আপনার সাথে কথা বলে খুবই ভালো থ্যাংক লাগলো। ইউ আপনার সঙ্গেও এই এটা প্রোগ্রেস করে ভালো লাগলো। খুবই ইনফরমেটিভ সেশন ছিল। আর শুধু থ্যাংক ইউ। তন্ত্রশাস্ত্র নয়, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি খুব কম টাইমে আমরা টাচ একদম, আপন একদম। করতে পেরেছি। আর বাস্তুরও খুব বেসিক টিপস আপনি দিয়েছেন। ঠিক, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।